বলো, তুমি বলো, দামোদর নদ কোথা থেকে উৎপত্তি হয়েছে? দামোদর দামোদর পড়নি? এই জিনিসগুলো তাহলে গতদিন করিয়ে কি লাভ হলো? তোমার নামটা কি? হ্যাঁ, ও সঞ্জু, ওর নামগুলো বুঝে বলো তুমি। দামোদর নদীগুলো আমি ছবি দেখিয়ে দেখিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। বলো সঞ্জু, বলো বলো, দেখো দেখে বলো, দেখে অন্তত। হ্যাঁ, তুমি আছো তো, ছোট কুমার, ঠিক আছে, বুঝলে? দেখে নাও সবাই জায়গাগুলো একটু, অন্তত দেখে একবার মনে থাকুক। পড়বে না কেন? এই বাচ্চা ছেলের মতো কথাবার্তা। পিডিএফ থাকলে পড়ি না। পিডিএফ এ কি বলতো, এই সবগুলো লেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাচ্ছে। হ্যাঁ, অনন্যা, এই জায়গাগুলো লেখালে না প্রচুর টাইম চলে যাচ্ছে, প্রচুর। হ্যাঁ, সেগুলো ঠিক আছে, সেগুলো আমি করাবো। এই যে বলে দিচ্ছি তো তোমাদের, পিডিএফ ধরে ধরে বলে দিচ্ছি কোনটা গুরুত্বপূর্ণ। তোমরা একটু প্রিন্ট আউট গুলো করো। লেখাতে সমস্যা নেই, কিছু জিনিস তো অবশ্যই লেখাবো, আমি তো লেখাতাম, কিন্তু এইগুলো মুখস্থ জায়গা কিছু থাকছে, এগুলো সব লেখাতে গেলে একটা ক্লাসে ওই একটা করে টপিক হচ্ছে, বুঝলে? অনেকটা টাইম লেগে যাবে, আর একটু তাড়াতাড়ি সিলেবাস টানতে হবে। হ্যাঁ, আচ্ছা বলো, গঙ্গার উৎপত্তি বলো তো। ওটা তো আগে হয়েছে, গঙ্গার উৎপত্তি বলো। গঙ্গার উৎপত্তি বলো। হ্যাঁ, আর অলকানন্দা কোথা থেকে উৎপত্তি হয়েছে? বলো, কোথা থেকে? জায়গাটা কোথায়? বদ্রীনাথ। আর মন্দাকিনীর জায়গাটা কোথায়? কেদারনাথ। আচ্ছা, ভারতের অন্তর্বাহিনী নদী একটা বলো। লুনি, ভারতের অন্তর্বাহিনী নদী। আচ্ছা, ঠিক আছে। তারপরে হ্যাঁ, লুনি কোথায় গিয়ে পতিত হয়েছে? লুনি কোথায় গিয়ে পতিত হয়েছে? সুদীপ্ত, লুনি কোথায় গিয়ে পতিত হয়েছে? পচ্ছেদনে গিয়ে। কেউ কিন্তু পড়াশোনা ও একা একটু করছে সঞ্জু, বাকি কেউ কিন্তু পড়াশোনা খুব একটা করছো না, বুঝলে? পড়াশোনা করো, শুধু ওই নোট নিয়ে গিয়ে বা খাতা ভর্তি করে গিয়ে বাড়িতে এরকম ভর্তি করে লাভ নেই, পড়তে হবে। একজন পড়ছে তার দেখে অন্তত তোমরা পড়াশোনা করো। তুমি মাঝে তুমি পড়ছো না কেন? হ্যাঁ, তোমরা সবাই তো ভালো স্টুডেন্ট, এরকম পড়াশোনার প্রতি অবহেলা কেন? কম্পিটিটিভে এরকম পড়লে হবে না, বারবার বলছি। যে কারণে পড়তে এসছো সেটা করো, সেই বিষয়টাতে সফল হও। আর সফল হতে হলে প্রচুর করতে হবে। বলো, মহানদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ওই সঞ্জু করছে। আর তোমার নামটা কি? দেবজিৎ, দেবজ্যোতি। দেবজ্যোতি, এই দুজন একটু পড়াশোনা করছে। দেবজ্যোতি ভালো পড়াশোনা করছে। বলো, মহানদী। হ্যাঁ, শিয়াগড়া থেকে। হ্যাঁ, জায়গাটা সত্যিকারের দণ্ডকারণ্যটাই আছে, ঠিক আছে? সত্যিকারের দণ্ডকারণ্যটা মাথায় রাখবে বেশি। আচ্ছা, বলো তো, নিজাম সাগর বাঁধ কোন নদীর ওপর গড়ে তোলা হয়েছে জানো? মঞ্জিরা, গুড, ভালো পড়েছে। আচ্ছা, ঠিক আছে। বলো, ওড়িশার দীর্ঘতম বা ওড়িশার বৃহত্তম নদী কোনটি? দ্বিতীয় ব্রাহ্মণী। আচ্ছা, সুদীপ্ত, কাকে বিহারের দুঃখ বলা হয়? হ্যাঁ, কোশি। তুমি মাঝে গাকে বাংলার দুঃখ বলা হয়, তোমার নামটা ভুলে গেছি।
হ্যাঁ, সৌভিক বলো। কাকে বাংলার দুঃখ বলা হয়? হ্যাঁ, হুগলি। এ বলো, তুমি বলো, তোমার নাম কি? দেবস্মিতা বলো। বাংলার দুঃখ। অনন্যা, অনন্যা এটা জানো না, ভুলে গেছো এটা? হ্যাঁ, দামোদর। ঠিক আছে, এ বলো, মিনু বলো, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? হ্যাঁ এসো, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। এটা বলতে এত দেরি হচ্ছে কেন? ভারতের এই জায়গাগুলো। আচ্ছা, এ বলো, তুমি বলো, এসেই এসছো প্রশ্ন করি। না, রাষ্ট্রপতির নাম কি? হ্যাঁ, রাষ্ট্রপতি এখন 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 যে রাষ্ট্রপতি, এগুলো আমি পাঠিয়েছিলাম, এগুলো তো জেনে এই জিনিসগুলো করতেই হবে। ঠিক আছে, বলছি। আচ্ছা, ভারতের এ বলো, প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? রাজনাথ সিং। আচ্ছা, ঠিক আছে, বলো তো ভারতের এ বলো, সঞ্জীব বলো, উপরাষ্ট্রপতিকে? জগদীপ ধনখড় কি আছে? ওইটাই তো আমি জানতে চাইলাম। জগদীপ ধনখড় তাহলে উনি পদত্যাগপত্র জমা দিয়েছে, ঠিক আছে, দিয়ে উনি এই অবসর নিয়েছে। এবারে উপরাষ্ট্রপতি নির্বাচন হবে, বুঝলে? আচ্ছা, উপরাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেবে বলো তো? আর পদত্যাগপত্রটা কার কাছে জমা দেবে তাহলে? রাষ্ট্রপতির কাছে, বুঝলে? এবারে যে উপরাষ্ট্রপতি নির্বাচন হবে, উপরাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হয় জানো? বলো। কে পারবে? একটা কক্ষ টক্ষ নয়, মোটামুটি কেন্দ্রীয় যে আইনসভা, মানে লোকসভা ও রাজ্যসভা, সমস্ত সদস্যরাই হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। বোঝা গেছে? সমস্ত সদস্যরাই লোকসভা, ভারতের তাহলে ওই যে কেন্দ্রীয় আইনসভা, লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি, এইটাকে নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত। এবারে উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা ও রাজ্যসভার সমস্ত সদস্যই অংশগ্রহণ করে, আর রাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা, রাজ্যসভা প্লাস রাজ্যের বিধানসভা, ঠিক আছে, সদস্যরা প্রত্যেক রাজ্যের বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আছে, তাদের সমস্ত বিধানসভার সদস্য অংশগ্রহণ করে। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, বলো। এবারে বলো তো, ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে? তা কাকে করা হয় রাজ্যসভার চেয়ারম্যান? উপরাষ্ট্রপতি। তাহলে এই মুহূর্তে কেউ নেই, সুতরাং এই মুহূর্তে কেউ রাজ্যসভার চেয়ারম্যান নেই, মানে উপরাষ্ট্রপতি যেই হোক সেই পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে বলতো, লোকসভা যে পরিচালনা করে তাকে কি বলা হয়? স্পিকার বা বাংলায় অধ্যক্ষ, অধ্যক্ষ বা স্পিকার। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, তাহলে এ লোকসভা স্পিকার কে? ওম প্রকাশ বিড়লা। আচ্ছা, এগুলো আমি পাঠিয়েছিলাম, এ পড়ে ভালো করে, এগুলো মুখস্থ করে আস্তে আস্তে একদিনে কারেন্ট অ্যাফেয়ার্স বহুদিন ধরে পড়লে তবে তোমার মধ্যে ধারণা জন্মাবে। এটা একদম নতুন টপিক, এই সম্পর্কে আগে তোমরা কোনোদিন পড়োনি, অতএব এইটাকে বারবার পড়তে হবে, ডিটেলসে পড়তে হবে। আর তোমরা প্রিন্ট আউট করে নেবে, ওই যেটা পাঠিয়েছো ওইটা অন্তত যদি প্রিন্ট আউট করে নাও, আমি জায়গাগুলো তোমাদের বলে দেবো এবং কোনগুলো করতে হবে সেগুলো বলে দেবো, ঠিক আছে? তাহলে আরো সুবিধা হবে। এমনি তোমরা প্রথমে ওই যে এটা পিডিএফটা দিয়েছি, ওটা টানা পড়ে যাও, রিডিং করে যাও প্রথমে, বুঝলে? তোমাদের একটা ধারণা আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম পড়ছো,
আর এটা নিজেদের একটু বেশি স্টাডি করতে হবে। এখানে বোঝানোর কিছু নেই, কিছু কিছু জিনিস বলে দেবো, এখানে বোঝানোর কিছু নেই, শুধু মুখস্থ টপিক। বোঝা গেছে? কোথায় কি ঘটনা হচ্ছে বিশ্বের খেলাধুলো থেকে যাবতীয় সমস্ত কিছু এতে থাকে, ঠিক আছে? অতএব এই যা বিশ্বের যাবতীয় ঘটনা এখানে থাকে এগুলো একটানা প্রথমে পড়ে যাও। হ্যাঁ, আচ্ছা বলো। আর কি, ঠিক আছে, ওটা এমনি ধরে নিলাম। আচ্ছা, আর কি দিয়েছিলাম? আর ভারতের এটা পড়ে আসতে বলেছিলাম, অবস্থানটা বলো। বলো তোমার নাম কি পেছনে? হ্যাঁ, মঞ্জুর, মঞ্জু। আচ্ছা, বলো। বলো কি বলছিলাম যেন? ভারতের আয়তন বলো। হ্যাঁ, ভারতের আয়তন বলো। তুমি লিখ দিচ্ছ? হ্যাঁ, বলো, বলো। অনন্যা বলো। বারবার বলবে বলবে বলে করছে, জোরে বলো সবাই শুনি। হ্যাঁ, আচ্ছা, বলো সঞ্জু বলো। কোন রেখা ভারতকে পূর্ব পশ্চিমে সমান দুভাগে ভাগ করেছে? হ্যাঁ, এটা বলে দিয়েছি পরের দিন, খুব ভালো করে আলোচনা করেছিলাম। বল না, পূর্ব পশ্চিমে বলেছি। কোন দ্রাঘিমা রেখা? দ্রাঘিমা রেখা বললে তো হবে না, তবুও অসম্পূর্ণ। 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ওগুলো কতবার বলবো তোমাদের? কতবার আলোচনা করেছি জানো? এই নিয়ে মনে হয় 50 বার হলো আমি এই ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে? না, পূর্ব পশ্চিমে বিস্তার, ওর বিস্তার পূর্ব পশ্চিমে। ও তো গেছে এইভাবে, তাহলে ভাগ করবো কোন দিকে? উত্তর দক্ষিণে না? বুঝতে পেরেছো? এটা তো গতদিনই আমি খুব ভালো করে বোঝালাম, বুঝা গেছে? আর উত্তর তাহলে পূর্ব পশ্চিমে ভাগ করেছে দ্রাঘিমা রেখা, মানে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আর উত্তর দক্ষিণে ভাগ করেছে কর্কটক্রান্তি রেখা, বুঝা গেছে? তাহলে কর্কটক্রান্তি রেখা ভারতের কটা রাজ্যের উপর দিয়ে গেছে মিনু? 8টা। 8টা। বলো না, বলো কি কি রাজ্য? হিসেব করে বলেছো তো? হ্যাঁ, হিসেব করনি কেন? পশ্চিমবঙ্গ, তারপর মহারাষ্ট্র কোথায়? ত্রিপুরা, তারপরে মিজোরাম, ঠিক আছে? এগুলো বলতে হবে, পরপর করবে, ভালো করে পড়বে। আচ্ছা, বলো তো পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি? গতদিন এটা আলোচনা করেছি। ঝাড়খণ্ডের সীমানা সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গের সঙ্গে কোন দেশের সীমানা সবচেয়ে বেশি? বাংলাদেশের সীমানা সবচেয়ে বেশি। আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন বলেছিলাম, কোন রাজ্যের উপকূল ভাগের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? গুজরাট, ঠিক আছে। আচ্ছা, বলো না, তুমি বলো। ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা? দাও, তোমাকে কেন, অনন্যা, তুমি বলো। পড়ো, ভালো করে পড়ো, পড়াশোনা হচ্ছে না। অনন্যা বলো। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। বলো কোন রাজ্যে অবস্থিত কন্যাকুমারিকা? কোন রাজ্যে? এগুলো ধারণা করতে হবে, ভালো করে স্টাডি করে মনে রাখতে হবে। বলো সঞ্জু, বলো কোন রাজ্যে অবস্থিত? এটা তো একদম সোজা। মূল ভূখণ্ডের দক্ষিণে মানে কি? এইটা একদম দক্ষিণে কোন রাজ্য দেখা যাচ্ছে তো? দক্ষিণতম রাজ্য তামিলনাড়ু। মূল ভূখণ্ডের দক্ষিণতম রাজ্য তামিলনাড়ু, তাই না? আর ভারতের উত্তরতম রাজ্য কোনটা? বলো, উত্তরতম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা বলো? জম্মু কাশ্মীরের লাদাখ নয়। হ্যাঁ, লাদাখ হচ্ছে তাহলে উত্তরতম,
অঞ্চল বা কেন্দ্রশাসিত অঞ্চল, বোঝা গেছে? এখন রাজ্য নেই, কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। তাহলে উত্তরতম স্থান কোনটা? ইন্দিরা কল, সঞ্জু ভালো করে। ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম, আর ইন্দিরা কল হচ্ছে উত্তরতম, বোঝা গেছে? আর ভারতের বলো পূর্বতম স্থান কোনটা, পূর্বতম রাজ্য কোনটা বলো? না পড়ো, একটু ভালো করে পড়ো। হ্যাঁ পশ্চিম তো, এটা তো পশ্চিম। হ্যাঁ এগুলো বুঝে ফেললে হবে না, এগুলো সোজা জিনিস, বুঝলে? আচ্ছা পরের দিন তোমরা এইখান থেকে ওই যে পিডিএফটা পাঠিয়েছিলাম ওটা থেকে তোমরা এটা পড়ে আসবে, তো ভারতের আঞ্চলিক রাজ্যের পুনর্গঠনটা, তোমরা ভারতের রাজ্যগুলির পুনর্গঠন বলে একটা করা আছে, দেখবে ওটা আমি বলে দিচ্ছি শেষের দিকে একটু। আচ্ছা ওটা ঠিক আছে, ওই তো গাভাই। হ্যাঁ না ওটা চেঞ্জ হয়েছে, বুঝলে? সঞ্জীব খান্না তো, হ্যাঁ চেঞ্জ হয়েছে, হয়ে বিআর গাভাই হয়েছে। ওটা একটু চেঞ্জ করে নেবে তোমরা। কায়নাঘাট আসতো সবসময় চেঞ্জ হয়ে থাকবে, বইটা যখন তৈরি করে। বিশেষ করে আমাদের সুন্দরবনের যে অঞ্চলটা, সমস্ত নদীগুলো নোনা জলে পুষ্ট, কারণ এখানে তাহলে এই যে সাগরের তাহলে জোয়ার ভাটা বা সমুদ্রের জোয়ার ভাটা খেলা করে। আচ্ছা এবারে ওই নদীর প্রবাহ পথে তাহলে সেচ খাল নির্মাণ করে বা বাঁধ দিয়ে তাহলে ওই মানে কি বলে চাষবাসের সুবিধার জন্য কোনো ওই নিচু জায়গা থেকে যখন জল নিয়ে যাওয়া হচ্ছে খাত কেটে, তখন তাকে বলা হচ্ছে সেচ খাল, তাই তো? আর জলাশয় মানে বড় বড় জলাশয় গুলো আছে, সেটা হ্রদ হতে পারে, বা বড় বড় দেখেছো কলকাতায় গেলে এরকম সরোবর দেখে কি বলে বড় জলাশয় দেখেছো, বা গ্রামের দিকে বড় বড় সব জলাশয় দেখেছো, যেখান থেকে গ্রীষ্মের সময় বা শীতের সময় জল তুলে জল দেওয়া হয়, আমাদের যেটাকে আমরা পুকুর বলি। এবার যখন আরো অনেক বড় বড় পুকুর আছে, যাই হোক এইগুলো হচ্ছে এই জলসেচের পদ্ধতি। এবারে ওই যে প্রশ্নটা বলেছিলাম যে ভারতে সবচেয়ে বেশি জলসেচ হয় কোন মাধ্যমে, ওইটা দেখো আলাদা আলাদা দেওয়া আছে, কূপ আর নলকূপ, ঠিক আছে? আলাদা আলাদা করে দেওয়া আছে, কিন্তু প্রশ্নে ওই প্রশ্নটা একসঙ্গে থাকবে, কূপ নলকূপ জলাশয় সেচ খাল বা অন্যান্য, বোঝা গেছে? কূপ নলকূপটা কিন্তু একসঙ্গে থাকবে এবং অ্যান্সার হবে ওটাই। যখন পরীক্ষায় কোশ্চেন আসবে কূপ আর নলকূপ একসঙ্গে হবে, বোঝা গেছে? এটা দেখে ভালো করে নাও। এবারে এমনি যদি কোনো কারণে আলাদা করে দেয় কূপ নলকূপ সেচ খাল আর হচ্ছে তোমার জলাশয়, তখন কূপ হবে, কূপ হবে। আর পরীক্ষায় কিন্তু কূপ নলকূপটা আজও পর্যন্ত যত পরীক্ষায় প্রশ্ন এসছে কূপ নলকূপ একসঙ্গে দিয়েছে, বোঝা গেছে? কূপ একাই প্রথম প্রায় 45%, কূপ নলকূপ একসঙ্গে হলে 60% ওভার হচ্ছে, মানে ওই দুটো মাধ্যমেই হচ্ছে ভারতের সবচেয়ে বেশি জলসেচ হয়, বোঝা গেছে? তারপরে হচ্ছে সেচ খাল থাকছে, সেও 32%, সেও প্রধান ভূমিকা মানে ভালো ভূমিকা পালন করে। আর হচ্ছে জলাশয়, তাহলে জলাশয় থেকে যে যেমন আমাদের এদিকে কি হয়, আমাদের এদিকে ওই যে শ্যালো কথাটা কম, এই দিকটাতে কি হয় বেশি, ওই গ্রীষ্মকালে পুকুরের জল তোলা হয়, তুলে চাষাবাদ করা হয়, অল্প পরিমাণ চাষাবাদ করা হয়। ধীরে ধীরে শ্যালো বসে যাচ্ছে, আর শ্যালো যত বসবে আমাদের এই দিকে জলের লেয়ার তত কমবে, সেটা আলাদা দিক। এই তোলার যে কুপ্রভাব যেটা, সেটা পরে আলোচনা হবে। তাহলে এইগুলো হচ্ছে কূপ নলকূপ সেচ খাল, এইগুলো হচ্ছে তাহলে প্রধান। আচ্ছা এবারে এই যে কূপ, তাহলে কূপ আর নলকূপ সেচ খাল এগুলো কোন কোন রাজ্যে তাহলে কি পরিমাণ দেখা যায় বা বেশি দেখা যায়? যেমন ওর নিচেই আছে দেখো, রাজ্য ভিত্তিক প্রধান সেচ পদ্ধতি, ঠিক আছে? এই যে কূপটা কোন কোন রাজ্যে এমনি পাশে দিয়েছিল, উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত দিকে, তাহলে কূপের মাধ্যমে জলসেচটা বেশি হয়। তারপর নলকূপে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এগুলোতে হয়। আর সেচ খালের মাধ্যমে জানো তোমরা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু এগুলোতে হয়। জলাশয় কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, জলাশয়ের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ মোটামুটি হয়। আচ্ছা এবারে এই যে রাজ্যভিত্তিক সেচ পদ্ধতি, এই রাজ্যভিত্তিক সেচ পদ্ধতিতে দেখো কূপ সেচ, কূপ সেচে কোন রাজ্য প্রথম? দেখো দেওয়া আছে, এই প্রথম গুলো করলেই হবে, বাকিগুলো দেখে রাখবে। কিন্তু প্রশ্ন আসবে যে কূপ সেচ পদ্ধতিতে কোন রাজ্য তাহলে বা সবচেয়ে বেশি জল সেচ করে থাকে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। বাকি আছে গুজরাট, রাজস্থান। এরপর হচ্ছে নলকূপ, নলকূপে কে হচ্ছে, নলকূপে হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে রাজস্থান, মধ্যপ্রদেশ। পেয়েছো তো? তুমি পিডিএফ পাওনি? পেয়েছো তো? সবাই পিডিএফ পেয়েছো তো? পিডিএফটা দেখছো তো? তারপরে হচ্ছে জলসেচ খাল, তার জল বা সেচ খাল, সেচ খালে কে? উত্তরপ্রদেশ। আর জলাশয় হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে? আর অন্যান্য পদে তামিলনাড়ুতে এই যে
মানে জলাশয় সেচটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ওখানে ওদের সরকার এই জল সেচে এই যে কি বলে আমাদের জলাশয় বা বাড়ির ছাদে, বুঝলে তো, ওরা বাড়ির ছাদে জল সংরক্ষণ করে রাখে খুব বেশি পরিমাণে, মানে সরকার ওদের সাহায্যও করে, এবং যারা বেশি মানে ওই জল সংরক্ষণের জন্য ওদের পুরস্কার আছে, যারা জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা নেবে তাদের বছরের শেষে পুরস্কার দেওয়া হয়। ওই জন্য তামিলনাড়ু হচ্ছে ওই জলাশয় সেচে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে, বুঝলে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে আসবো, যেগুলো আগে এগুলো মুখস্থ করো, যে কোন রাজ্য কোন সেচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা প্রথম আছে, এখান থেকে এই প্রশ্নগুলো হবে। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে ভারতের প্রধান প্রধান সেচ খাল সমূহ। এই ভারতের প্রধান প্রধান যে সেচ খাল, এইগুলো মুখস্থ করতে হবে কি না। আচ্ছা, তার আগে বলে দিই, এই ওপরে ভারতের জলসেচের যে পরিসংখ্যানে বেশ কিছু শর্ট প্রশ্ন করে দেওয়া আছে। এই পিডিএফটা একদম প্রথমে, মানে ওই যে জলসেচ ব্যবস্থার প্রথমেই দেওয়া আছে, দেখো এই যে দেওয়া আছে সেচ সেবিত কৃষি জমির হার অনুযায়ী ভারতে তাহলে মোট কৃষি জমি 36% হচ্ছে সেচ সেবিত, বোঝা গেছে, মানে 36% কৃষি জমি সেচ কাজের দ্বারাই চাষ করা হয়। তারপরে হচ্ছে সর্বাধিক সেচ সেবিত রাজ্য, মানে টোটাল যদি ধরি কোন রাজ্যে সবচেয়ে বেশি সেচ হয়, তাহলে সবচেয়ে বেশি সেচ কার্য করা হয় উত্তরপ্রদেশে, কিন্তু তুলনামূলক বেশি করা হয় পাঞ্জাবে, বুঝলে, কিন্তু ওটা ছোট রাজ্য, তাহলে টোটাল জমির আয়তনে দেখলে তখন উত্তরপ্রদেশ অনেক বড় রাজ্য, এই জন্য বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে তুলনামূলক ভাবে পাঞ্জাব এগিয়ে, কিন্তু টোটাল জমির পরিমাণে তাহলে আমরা যদি বর্গ কিনতে ধরি তখন পাঞ্জাব এগিয়ে যাবে, কিন্তু টোটাল সেচ কাজে উত্তরপ্রদেশ এগিয়ে, সবচেয়ে বেশি সেচ কাজ হয়। এর সর্বনিম্ন সেচ আন্দামান নিকোবর খুবই কম হয়। এবারে দক্ষিণ ভারতে বেশি সেচ প্রচলিত সেচ পদ্ধতি, দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি হচ্ছে জল সেচ পদ্ধতি, মানে জলাশয় সেচ করা হয়। তামিলনাড়ুতে সর্বাধিক ট্যাঙ্ক সেচ ব্যবহৃত হয়। এই যে এগুলো দেওয়া আছে। তারপরে দীর্ঘতম সেচ খাল, ভারতের দীর্ঘতম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল, বুঝা গেছে। আর উত্তরপ্রদেশের সেচের জন্য সবচেয়ে ব্যবহৃত খাল হচ্ছে সারদা খাল, সারদা খাল, ইন্দিরা গান্ধী খাল, এগুলো কি বলে খুব গুরুত্বপূর্ণ। আর পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কি, মেদিনীপুর খাল, ঠিক আছে। আর ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা 1948 সালে হয়, ওটা হচ্ছে দামোদর নদী পরিকল্পনা, ওটা নিয়ে আসবে। আমি শর্ট পয়েন্টগুলো বলে দিলাম, এগুলো ছোটস্থ করবে বলছি, বারবার বলছি, এগুলো এখন থেকে ছোটস্থ করবে, পরীক্ষার সময় বা একসঙ্গে সব পড়ে নেবো পারবে না। আমি তোমাদের বারবার বলছি, তোমরা এখন থেকে ভালো করে পড়ো, ভালো করে পড়ো, যে উদ্দেশ্যে এসছে সেটা করো একদম। এই দুজন পড়ছে দেখছি, অনন্যা পড়তে এখন মনে পরীক্ষার জন্য একটু হয়েছে, আর যাই হোক এই 2-3 জন পড়ছে, বাকি কেউ ঠিকঠাক পড়ছে না। সুদীপ তো অনেকদিন হয়ে গেছে, এতদিন তোমার সব জল হয়ে যাওয়ার কথা। আর তোমরা ভালো করে পড়ো, বারবার বলছি, পড়তে এসছো, যে কারণে এসছো সেটা নিয়ে যাও আর সেই কাজটা করো। এবারে দেখো প্রধান প্রধান সেচ খাল, তাহলে প্রধান প্রধান সেচ খাল বলতে প্রত্যেকটা রাজ্যে যে যে সেচ খালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন উত্তরপ্রদেশে, ঠিক আছে, উত্তরপ্রদেশে কি, তাহলে যমুনা বা আগ্রা খাল, এই যমুনা খালের আরেক নাম আগ্রা খাল, আর উচ্চগঙ্গা খাল, নিম্নগঙ্গা খাল, সারদা খাল, বোঝা গেছে। আসবে প্রশ্ন আসবে, সারদা খাল কোন রাজ্যে অবস্থিত, ভালো করে শোনো, সারদা খাল কোন রাজ্যে অবস্থিত, বোঝা গেছে। উচ্চগঙ্গা খাল কোন রাজ্যে অবস্থিত, নিম্নগঙ্গা খাল কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে। আর ওই আগে বলেছি যে উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ খাল হচ্ছে সারদা খাল, ওখানে সব পয়েন্ট দেওয়া আছে। এরপর হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবে আছে কি কি না, ভাগরা খাল, উচ্চবাড়ি দোয়াব খাল, আর সিরহিন্দ খাল। এই যে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পশ্চিমবঙ্গ, এগুলো থেকে সবগুলো করবে ভালো করে, ওগুলো থেকে একটু অন্তত কি বলে আই কন্টাক্ট করে রাখবে, যে যদি ভুলেও যাও অপশন দেখলে যেন মনে আসে যে এইটা আমি এইখানে অবস্থিত ছিল পড়েছি, বোঝা গেছে। আচ্ছা, এরপর হচ্ছে হরিয়ানার আছে, হরিয়ানার খালগুলো পড়বে। আমি এবার পড়ছি রাজস্থান খাল, রাজস্থানে কি কি খাল আছে, ইন্দিরা গান্ধী খাল, ওই যে ভারতের দীর্ঘতম খাল, উপরে কোশ্চেন দেওয়া আছে। তারপর বিকানের খাল, চম্বল খাল, এগুলো পড়বে। এরপর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যে কটা এইখানে অন্তত দেওয়া আছে, পরে আরো করাবো পশ্চিমবঙ্গে যখন ঢুকবো, কিন্তু এইখানে যে কটা দেওয়া আছে একদম যেন মাথায় থাকে, যে পশ্চিমবঙ্গের কোন কোন খালগুলো, মেদিনীপুর খাল, দামোদর খাল, ময়ূরাক্ষী খাল, হিজলি খাল। আচ্ছা, উড়িষ্যায় মহানদী খাল, যে যে খালগুলো আছে যে যতটা বেশি পারবে মুখস্থ করবে, যেন মনে থাকে যে এইটা জিজ্ঞাসা করলে এই খালটা কোথায় অবস্থিত, যেন এটা মাথায় আসে যে এই খালটা এখানে অবস্থিত। বারবার পড়তে হবে বলছি, এটা একবার পড়ার জিনিস নয়, একবার পড়ে হবে না। আচ্ছা, এরপর আসছি ড্যাম এবং ব্যারেজ। এই ড্যাম এবং ব্যারেজ কি, তাহলে
ড্যাম এবং ব্যারেজ কি না, ড্যাম হচ্ছে নদীর জল আটকে, বুঝলে, পুরো নদী নয়, নদীর জলের কিছুটা অংশ আটকানো হয় সাধারণত ড্যামের ক্ষেত্রে। ড্যাম নদীর জল কিছুটা মানে সোজা কথা, নদীর জল কিছুটা আটকে সেখানে যে বাঁধ নির্মাণ করে, তাহলে অনেকগুলো উদ্দেশ্যে বাঁধ নির্মাণ করে তাহলে ওই নদীর জলকে কাজে লাগানো হয়, সেটাই হচ্ছে কি ড্যাম, বোঝা গেছে। আর ব্যারেজ কি, ব্যারেজ হচ্ছে পুরো নদীটাকে আটকে দেওয়া হয়, বুঝলে, পুরো নদীর জলটাকে আটকে দিয়ে মানে তার উপর ওই যে বাঁধ নির্মাণ করে, তাহলে সেখান থেকে কৃষি কাজের জন্য সাধারণত বা সেচ কাজের জন্য যে এটা জলটাকে ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ব্যারেজ, বুঝতে পেরেছো। এবারে ড্যামটা সাধারণত হয়ে থাকে, ড্যামটা হয়ে থাকে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যে, মানে ড্যাম নির্মাণ করা হয়ে থাকে জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য, বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, জলসেচ জন্য, এইসব বহুমুখী পরিকল্পনা থাকে। আর ব্যারেজটা নির্মাণ করা হয় সাধারণত ওই সেচ কাজের জন্য, বুঝলে, এখানে পেয়ে যাবে, এগুলো আমি বলে দিলাম। এইখান থেকে যে ড্যাম ব্যারেজ নিয়ে বিশেষ কিছু কোশ্চেন আছে তাই নয়। এবারে এই ড্যাম ব্যারেজের যে ব্যাপারটা বোঝানো হলো কেন না, ওই ভারতের যে গুরুত্বপূর্ণ বাঁধগুলো আছে বা ড্যামগুলো বা ব্যারেজগুলো আছে, সেটা কোন নদীতে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পড়ানোর জন্য, এটা জাস্ট জানলে ড্যাম ব্যারেজ কি। তারপর চলে আসছি ওই বহুমুখী নদী পরিকল্পনা ও জলসেচ। বহুমুখী নদী পরিকল্পনা কি, আমি ওই ড্যামের সময় বললাম, বহুমুখী নদী পরিকল্পনা বলতে একটা বাঁধ নির্মাণ করা হয় তার অনেকগুলো উদ্দেশ্য নিয়ে। যেমন আমাদের দামোদর বাঁধ নির্মাণ করা হয়েছে ডিভিসি, দামোদর নদের ওপর, তাহলে ওই ডিভিসি পরিকল্পনাটা করা হয়েছে দামোদর নদের ওপর প্রত্যেক বছর বন্যা হতো, ওই জন্য দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়, বোঝা গেছে। ওই জলটাকে কি করা হয়, আটকে দেওয়া হয় ড্যামের মাধ্যমে, বোঝা গেছে। আটকে দিলে কি হচ্ছে না, ওই বর্ষাকালে যে ওই প্রচুর জল বৃষ্টি হলে হঠাৎ করে পুরো জলটা এসে তাহলে দক্ষিণ ঘাটটাকে ডুবিয়ে দিত, সেই জন্য ওই বাঁধ দিয়ে ওই জলটাকে, ওই সময় জলটাকে আটকে দেওয়া হয়, দিয়ে ধীরে ধীরে জলটাকে ছাড়া হয়। এটা হলো প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে কি না, ওই জলটাকে কাজে লাগিয়ে সারা বছর টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, এটা আর একটা উদ্দেশ্য। আর একটা কি না, ওই জলটাকে ধরে রেখে সারা বছর ধীরে ধীরে জল ছেড়ে গ্রীষ্মের সময় শীতের সময় সেচ কাজ করা হচ্ছে। ওখান থেকে খাল নির্মাণ করা হয়েছে ছোট ছোট, সেই খালের মাধ্যমে জল পাঠিয়ে দিয়ে তাহলে সেচ কাজ করা হচ্ছে। এরকম অনেকগুলো উদ্দেশ্য নিয়ে ড্যাম নির্মাণ করা হয় বা বাঁধ নির্মাণ করা হয়, বোঝা গেছে। এই যে নদী পরিকল্পনা, একে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা, ঠিক আছে। এবারে তাহলে প্রধান উদ্দেশ্যগুলো দেওয়া আছে, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, পানীয় জল সরবরাহ, নৌ পরিবহন, মৎস্য চাষ, এগুলো আছে, ভূমিক্ষয় রোধ, এরগুলো বহু পরিকল্পনা আছে। এরপর এই যে বহুমুখী নদী পরিকল্পনাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এই আজকে যেটা পড়ালাম এইটা, যে কোন নদীর ওপর কোন পরিকল্পনা করা হয়েছে বা কোন বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রথম হচ্ছে কি দামোদর নদী পরিকল্পনা, ডিভিসি। ডিভিসি পুরো নাম হচ্ছে কি দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে। ডিভিসি তাহলে এর নির্মাণ করা হয়েছিল কত সালে, বাঁধটা নির্মাণ করা হয়েছিল 1948 সালে, একদম মনে রাখার উপায়, স্বাধীনতার পরের বছর, ঠিক আছে। এটা মনে রাখলে একদম সহজে মনে রাখবে। এবারে এই ডিভিসি তোমরা ছোট থেকে পড়ে এসছো, তাহলে ডিভিসি কোন নদীর পরিকল্পনা, কোন পরিকল্পনাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বা অনুকরণ করে, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি কর্পোরেশনকে অনুকরণ করে, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি নদীর ওপর টেনেসি ভ্যালি কর্পোরেশন গড়ে উঠেছিল, তাকে অনুকরণ করে আমাদের ভারতে এই ডিভিসিটা গড়ে উঠেছে, দামোদর ভ্যালি কর্পোরেশনটা গড়ে উঠেছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ডিভিসি কোন নদী পরিকল্পনাকে অনুকরণ করে গড়ে উঠেছে, বোঝা গেছে। এটা হচ্ছে টেনেসি ভ্যালি কর্পোরেশন থেকে, এখানে পেয়ে যাবে, এখানে দেওয়া আছে। এবং বা এই কোশ্চেনটাও দিয়ে দেয় যে টেনেসি ভ্যালি অথরিটি বা কোথায়, কোন দেশে অবস্থিত, ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে, বোঝা গেছে। এবারে এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ আছে যে এই ডিভিসিটা, ঠিক আছে, কোন রাজ্যে তাহলে অবস্থিত বা কোন রাজ্যের পরিকল্পনা, তাহলে বর্তমানে কোন কোন রাজ্যে এর দ্বারা প্রভাবিত হয় বা কোন কোন রাজ্যের পরিকল্পনাকে নিয়ন্ত্রণ করে, ডিভিসিকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে এক ঝাড়খণ্ড আর দুই হচ্ছে পশ্চিমবঙ্গ। আগে ছিল, অনেক বইতে পুরোনো বইতে পড়লে পেয়ে যাবে বিহার আর পশ্চিমবঙ্গ, ঠিক আছে। কারণ কি বলতো, এই ডিভিসিটা যখন হয় তখন ঝাড়খণ্ড বিহারের মধ্যে ছিল,
বুঝলে? ঝাড়খণ্ড কত সালে সৃষ্টি হয়েছে? এ অনন্যা সুদীপ্ত এ বলো, তুমি পারবে? পারবে না। আচ্ছা, 2000 সালে, ঠিক আছে। তেলেঙ্গানা সৃষ্টি হওয়ার আগে ওটাই ভারতের নবীনতম রাজ্য ছিল, বুঝলে? তারপরে তেলেঙ্গানা 2014-তে হতে তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য হলো। আচ্ছা, ঝাড়খণ্ড হচ্ছে 2000 সালে সৃষ্টি হয়েছে। তাহলে ওই ঝাড়খণ্ড তো আগে বিহারে ছিল, এবারে বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে। তাহলে বিবিসিটা যখন তৈরি হয় তখন তাহলে ঝাড়খণ্ডটা বিহারে ছিল, সেই জন্য তখন হচ্ছে ওই জন্য পুরোনো বই, অনেক পুরোনো বই পড়লে তখন পেয়ে যাবে যে ওখানে দেওয়া আছে বিহার আর পশ্চিমবঙ্গ, বা এখনো কিছু কিছু বইতে ওরা দিয়ে দেয় বিহার আর পশ্চিমবঙ্গ। কারণ যখন ডিভিজিটা হয়েছিল তখন ঝাড়খণ্ডটা বিহারে ছিল। মানে এটা যেন ধারণা থাকে, এটা বলে দিলাম। এই টাইপের ঘুরিয়ে প্রশ্ন আছে যে ডিভিজি যখন হয় এই 4 প্রশ্ন দিয়ে দেবে, ডিভিজি যখন পরিকল্পনা করা হয় তখন তাহলে কোন রাজ্যের অন্তর্গত ছিল, বুঝতে পেরেছো? তাহলে সেটা যেন মাথায় থাকে, বলে দিলাম যে বিহার, আর এখন হচ্ছে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ। বোঝা গেছে? ডিভিজিটা খুব গুরুত্বপূর্ণ, এর থেকে কোনো কিছু বাদ দেবে না। আচ্ছা, এরপর হচ্ছে ভারতের তাহলে সবচেয়ে, এটা প্রথম বলে এটা প্রথম আলোচনা করা হলো। এবার ভারতের বৃহত্তম সবচেয়ে বড় নদী পরিকল্পনা কি বলতো? ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, বুঝলে? যেটা কি, যেটা শতদ্রু নদীর ওপর গড়ে উঠেছে। এই শতদ্রু নদীর ওপর ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। তাহলে ভাকরা আর নাঙ্গাল দুটো আলাদা আলাদা বাঁধ, বুঝলে? ভাকরা আর নাঙ্গাল দুটো আলাদা আলাদা বাঁধ। এই ভাকরাটা হিমাচল প্রদেশে শতদ্রুর উপর গড়ে উঠেছে, ঠিক আছে। আর নাঙ্গালটা এইটা ম্যাক্সিমাম জায়গায় পাবে না, তোমরা এটা লিখে নিতে পারো বা একটু মনে রাখতে পারো, বাড়িতে গিয়ে লিখে নিতে পারো। ভাকরাটা হচ্ছে, শোনো আমার কথাটা শোনো, ভাকরা হচ্ছে হিমাচল প্রদেশে শতদ্রুর উপর গড়ে উঠেছে, আর নাঙ্গাল হচ্ছে পাঞ্জাবে তাহলে শতদ্রুর উপর গড়ে উঠেছে। ওগুলো এদের সঙ্গে যুক্ত, ওই জলসেচ ব্যবস্থার সঙ্গে যুক্ত, বুঝতে পেরেছো? এবারে এর দ্বারা প্রভাবিত এই বাঁধ দুটো এই জায়গায় অবস্থিত। এবারে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এগুলো হচ্ছে সব এই দুটো বাঁধের দ্বারা প্রভাবিত হয়, বা জলসেচ ব্যবস্থা ওখানে গড়ে উঠেছে। এবারে এর নদী কি, কোন নদীর উপর? তাহলে ভাগা নাঙ্গাল, বারবার বললাম শতদ্রু নদীর উপর। এটাও কিন্তু 1948 সালে এর পরিকল্পনা শুরু হয়েছিল, বুঝলে? এটা মাথায় রাখবে, এই যে ভাগা নাঙ্গাল পরিকল্পনাটা শুরু হয়েছিল 1948-এ, এটা শেষ হয়েছিল বা কমপ্লিট হয়েছিল 1955 সালে, বোঝা গেছে? ভাগা নাঙ্গাল পরিকল্পনা। তাহলে দুটো একই সালে পেয়ে যাচ্ছে 1948। বিবিসিটা প্রায় মোটামুটি 1948-এ মোটামুটি হয়ে গেছিল, আর ভাগা নাঙ্গালটা তখন শুরু হয়েছিল। আচ্ছা, এবারে ওই যে এই যে ভাকরা বাঁধ, এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সোজা গ্র্যাভিটি বাঁধ, বুঝলে? এটা যেন মাথায় থাকে, পৃথিবীর সর্বোচ্চ সোজা গ্র্যাভিটি বাঁধ হচ্ছে ভাকরা বাঁধ। এর ওপর এই ভাগা নাঙ্গাল পরিকল্পনায় কোন জলাধার তাহলে নির্মাণ করা হয়েছে? গোবিন্দ সাগর জলাধার, ভারতের বৃহত্তম কৃত্রিম জলাধার, কৃত্রিমভাবে তৈরি করা জলাধার হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ বা গোবিন্দ সাগর। আচ্ছা, এখানে তাহলে এর উদ্দেশ্য ওই সেচ, জলবিদ্যুৎ, বন্যা নিয়ন্ত্রণ এগুলো। আচ্ছা, এরপর আসছি যে গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা, সেটা হচ্ছে হীরাকুদ পরিকল্পনা। এই হীরাকুদ, এই আচ্ছা দামোদর, ভাকরা নাঙ্গাল এই দুটো থেকে আর হীরাকুদ থেকে, এই তিনটে থেকে কোনো কিচ্ছু বাদ দেবে না। এই তিনটেতে যাবতীয় যা তথ্য আছে সব মুখস্থ করবে, ঠিক আছে? হীরাকুদের নির্মাণ করা হয়েছিল 1957 সালে। এর স্থান কোথায়? তাহলে ওড়িশা। এই ওড়িশাতে মহানদীর ওপর হীরাকুদ নদী পরিকল্পনা 1957 সালে গড়ে তোলা হয়েছিল, বোঝা গেছে? মানে পাট পাট করে করবে, কোন নদীর ওপর হীরাকুদ? মহানদী। কত সালে? 1957। কোন রাজ্যে? ওড়িশাতে, ঠিক আছে? এই তিনটে থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। আর সবচেয়ে বেশি যেটা প্রশ্ন আছে যে কোন নদীর ওপর হীরাকুদ পরিকল্পনা গড়ে তোলা হয়েছে, সবচেয়ে বেশি প্রশ্ন এটাই আছে। প্রত্যেকটা কোন নদীর ওপর গড়ে তোলা হয়েছে, সেটা হচ্ছে মহানদী, ঠিক আছে? আর এই তিনটে থেকে সব পড়বে। আচ্ছা, এবারে এটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এসছে। আর পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম বাঁধ। আর সেচ খাল হচ্ছে সম্বলপুর, বরাকর, এগুলো এর সেচ খালগুলো মোটামুটি দেখে রাখবে। এরপর হচ্ছে নাগার্জুন সাগর। বাকি যে কটা আছে দেখো, বাকি যে কটা বাঁধ আছে এই তিনটে ছাড়া কোন নদীর ওপর গড়ে উঠেছে এবং কোন রাজ্যে অবস্থিত, কোন নদীর ওপর কোন রাজ্য, এই দুটো জিনিসই মুখস্থ করতে হবে। সবচেয়ে বেশি কোন নদীর ওপর তাহলে এই আমাদের তুঙ্গভদ্রা প্রকল্প গড়ে তোলা হয়েছে, বা কোন রাজ্যে তুঙ্গভদ্রা প্রকল্পটা অবস্থিত, বা কোন নদীর ওপর নাগার্জুন সাগর বাঁধ নির্মাণ করা হয়েছে, বা নাগার্জুন সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত। এখান থেকে বাকিগুলো এই দুটো কোশ্চেন ভালো করে পড়বে, যে নাগার্জুন সাগর কৃষ্ণা নদীর ওপর কোন রাজ্যে, পাশে লেখা আছে অন্ধ্রপ্রদেশ,
আর ওই উদ্দেশ্য তো সবই জানো, বহুমুখী নদী পরিকল্পনা উদ্দেশ্য সব জায়গায় ওই বন্যা, সেচ, তোমার হচ্ছে কি বলে বিদ্যুৎ উৎপাদন, এগুলো সব জায়গায় সমান তো এ থাকে। এরপর মেট্রো, কৃষ্ণসাগর বাঁধ, শিব সমুদ্রম, এগুলো সব বাঁধ ভালো করে পড়বে, বোঝা গেছে? সবগুলো বাঁধ থেকে আমি বলে দিলাম প্রশ্ন, যে কি কি প্রশ্ন আছে, যে যত বেশি করে পড়তে পারবে, যত বেশি তথ্য মনে রাখতে পারবে, সে তত বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, বলে দিলাম। তাহলে বাঁধ থেকে বাকিগুলো মুখস্থ করবে, এখান থেকে আর বোঝানোর কিছু নেই। আচ্ছা, এরপর অন্যান্য গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দিয়েছে দেখো নিচে শর্ট প্রশ্নগুলো তুলে দিয়েছে। যে বিশ্বের উচ্চতম সোজা বাঁধ, এটা আগেও পেয়েছে। ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা ভাকরানাঙ্গাল, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ, ভারতের বৃহত্তম জলাধার গভীরসাগর, ভারতের বৃহত্তম রিভার লিফ ইরিগেশন প্রকল্প জওহরলাল নেহেরু প্রকল্প। এগুলো এবার শর্ট প্রশ্নগুলো দেওয়া আছে, বোঝানোর কিছু নেই, মুখস্থ করতে হবে, মুখস্থ পাঠ। আচ্ছা, এরপরে দেখো নিচে 50টা প্রশ্ন করে দেওয়া আছে, 50টা প্রশ্ন করে দেওয়া আছে, ঠিক আছে? এর সঙ্গে এই প্রশ্নগুলো তাহলে তোমরা পরের দিন ভালো করে পড়ে আসবে, কারণ এটাকে ভূপ্রকৃতি থেকেও করে দেওয়া আছে। কারণ কি বলতো, আচ্ছা এসো, আমি শুনতে পাচ্ছি না, চলে আসবে তো, আসবে বলে ঢুকে আসবে, একদম দাঁড়িয়ে থাকবে কেন? স্যার আসছি বলে ঢুকে আসবে। হ্যাঁ, আচ্ছা, এটাতে যে যে নোটগুলো, যে নোটটা দিয়েছি, এখানে ভারতের ভূপ্রকৃতিও আছে, সেই জন্য ভারতের ভূপ্রকৃতিরও যে প্রশ্নগুলো হয় সেগুলো দেওয়া আছে। আমি পড়াতে পড়াতেই ভারতের ভূপ্রকৃতি নিয়েও তুমি আলোচনা করে দেবো মাঝে মধ্যে, অসুবিধা নেই। তাহলে এই শেষের এটার সঙ্গে শেষের প্রশ্নগুলো ভালো করে পড়ে আসবে, বোঝা গেছে? আচ্ছা, এরপর আমি আর একটা জিনিস আর এবারে লেখাবো, ঠিক আছে? তাহলে কি কি হলো, জলসেচ হলো, আচ্ছা ওটা মুখস্থ করবে। তারপরে হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ খাল হলো, এবং ওই নদী পরিকল্পনা, এই তিনটে জিনিস ভালো করে মুখস্থ করবে। হ্যাঁ, নদী মোটামুটি নদী থেকে নদী শেষ হয়ে গেল। এরপর বাকি কোশ্চেন আলোচনা হবে। পিডিএফ এবার বাকিটা পড়ো। আমি তো মাত্র 3টে নদী লিখিয়েছি, বাকি মাত্র ওই 3টে নদী তো প্রধান নদী ভারতের, বাকিগুলো ওই 3টে থেকে সবসময় প্রশ্ন আসে না, ওই 3টে থেকে খুব কম প্রশ্ন আসে, বলে দিচ্ছি, কারণ ওই 3টে সবাই জানে, সবাই জানবে, বাকিগুলো থেকে বেশি প্রশ্ন আসবে, বোঝা গেছে কি বলছি? ওই 3টে থেকে প্রশ্ন এলে আমি কেন ওই 3টে বললাম, ওই 3টে থেকে ডিটেলসে প্রশ্ন আসে, যখন প্রশ্ন আসে একটু ডিপ লেভেলে আসে, কারণ ওইটা গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু সবাই জানে, একটু ডিপ লেভেলে ওই জন্য প্রশ্ন আসে, বোঝা গেছে? এটা এত দেরি করলে কেন তোমরা, এটা টপিক শেষ হয়ে গেল, কতদিন দেরি করছো? আচ্ছা, এরপর যেটা করাবো সেটা হচ্ছে এটা করো, ভারতের কোন শহর কোন নদী তীরে অবস্থিত, লেখো, এটা আমি লেখাবো। হ্যাঁ, কোন শহর কোন নদী তীরে অবস্থিত লেখো। না, এটা পাঠাবো না, এটা পাঠাবো না, অন্য কারণে লেখো। হ্যাঁ হ্যাঁ, লেখো কোন শহর কোন নদী তীরে অবস্থিত, বা নদী তীরবর্তী শহর, কোন শহর কোন নদী তীরে অবস্থিত। 3টে রো করবে, ঠিক আছে, আর 3টে কলাম করবে, আর বাকি এবারে এগুলো তো বেড়ে বেড়ে যাবে। 3টে কলাম করবে, একটা হচ্ছে শহরের নাম, একটা নদীর নাম, আর একটা রাজ্যের নাম, লেখো। এখান থেকে প্রচুর আছে, এ পাঠিয়ে দিলে অসুবিধা হবে, যেগুলো দরকার আমি সেগুলো লেখাবো। 3টে কলাম করো, হ্যাঁ, একটা নদীর নাম, একটা শহরের নাম, আর একটা রাজ্যের নাম, হয়েছে? নদী, শহর, রাজ্য, 3টে কলাম করো, লেখো। হ্যাঁ, দাঁড়িয়ে আছি, আবার বলছিলাম, কে বললো দাঁড়াবো? অনন্যা না? হয়নি এখনো? না, লেখো দামোদর, প্রথমে নদীর নাম লিখেছো তো, দেখো দামোদর। প্রথমে শহরের নামটা লিখলে ভালো হতো, এটা একটু চেঞ্জ করে নাও না, কেটে কেটে চেঞ্জ করে নাও তো, শহর আর নদীটা চেঞ্জ করে নাও। না, আমি কেন বলছি বলো তো, তুমি তো আর নদীর নাম মুখস্থ করছো না, করছো মেন শহরটা কোন নদী তীরে অবস্থিত। হ্যাঁ, শহরটা আর নদীটা বদলে দাও, শহর আর নদীটা বদলে দাও, ভালো হবে, মুখস্থ করতে সুবিধা হবে।
অন্য কিছু না, মুখস্থ করতে সুবিধা হবে। কারণ আসানসোল, আমি তোমাকে বললাম তোমার প্রশ্ন আসবে কি যে আসানসোল কোন নদীর তীরে অবস্থিত, বুঝলে? তুমি ওটা ধরেই পড়বে। প্রথমে থাকবে আসানসোল, তারপরে থাকবে কোন নদীর তীরে। তোমাকে এরকম প্রশ্ন আসবে না দামোদর নদীর তীরে কোন শহর অবস্থিত, ওটা কম প্রশ্ন আসবে। মেনলি আসবে আসানসোলটা কোন নদীর তীরে অবস্থিত। বুঝতে পেরেছো? তাহলে শহরের নাম লিখেছো আসানসোল, প্রথমে লেখো আসানসোল। হ্যাঁ, হয়েছে? দামোদর নদীর তীরে, দামোদর নদের তীরে অবস্থিত। আর রাজ্য তো জানো পশ্চিমবঙ্গ, নদী দামোদর, রাজ্য পশ্চিমবঙ্গ। আসানসোল, নদী দামোদর, রাজ্য পশ্চিমবঙ্গ। হয়েছে? হয়েছে? তারপরে লেখো এলাহাবাদ। এলাহাবাদ হয়েছে? গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল, গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল। কুম্ভ, কুম্ভ মেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকছে যা। গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল। হয়েছে? গঙ্গা যমুনা, হ্যাঁ, সরস্বতীর সঙ্গমস্থল। হয়েছে? লেখো রাজ্য লিখবে উত্তরপ্রদেশ, রাজ্য লিখবে উত্তরপ্রদেশ। কোথায় চলে যাচ্ছে তুমি? ঠিক আছে ঠিক আছে। তোমার সমুদ্র সাগরের বাড়ি কাছে বাড়ি? হ্যাঁ, ও কাকা। দেখো গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থল। হয়েছে? তারপরে লেখো কটক, কটক কটক কটক। হ্যাঁ, হয়েছে? মহানদী উড়িষ্যাতে। হয়েছে? কটক মহানদীর তীরে উড়িষ্যাতে। হয়েছে? তারপরে লেখো ক্যানিং, তোমাদের জানা উচিত কোন নদীর তীরে? মাতলা। এটা রাজ্য সরকারের পরীক্ষায় আছে সাধারণত। ক্যানিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পার দিয়ে। আচ্ছা, হয়েছে? ক্যানিং পশ্চিমবঙ্গে। ক্যানিং এই যে জায়গাটা কার নামে হয়েছিল বলো তো, জানো? হ্যাঁ, লর্ড ক্যানিং ওটা করেছিল, সেই সময় করেছিল বলো ওটা ক্যানিং হয়েছে। আচ্ছা, তারপরে লেখো কলকাতা, কলকাতা। হ্যাঁ, কলকাতা তুমি কলকাতা কোন নদীর তীরে? হুগলি। গঙ্গা বললে হবে না, বুঝলে? গঙ্গার শাখা ভাগীরথী হুগলি, ওটা সে থাক, ওটা দিয়েছে কারণ গঙ্গা শাখা বলে। যদি পরীক্ষায় গঙ্গা থাকে আলাদা ব্যাপার, গঙ্গা পাবে না, ঠিক আছে? হুগলি নদীর তীরে ওটা গঙ্গা ধরা হয়, অসুবিধা কিছু নেই, যেমন, কিন্তু পরীক্ষায় ওটা পাবে না। হয়েছে? তারপর লেখো কানপুর, কানপুর, কানপুর। হয়েছে? গঙ্গা উত্তরপ্রদেশ। আচ্ছা, আজকে অনলাইনেও কেউ নেই, ছেলেগুলো গেল কোথায়? তোমাদের সঙ্গে এখানে আরো একটা মেয়ে আসতো না? হ্যাঁ, ঝুমা। আচ্ছা আচ্ছা, ও স্কুলে কিছু করে পার্ট টাইম নাকি? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। লেখো কানপুর, গঙ্গা, উত্তরপ্রদেশ। হয়েছে? তারপর লেখো শ্রীনগর, খুব গুরুত্বপূর্ণ। শ্রীনগর কোন রাজ্যের রাজধানী? জম্মু কাশ্মীর। কোন সময়ের রাজধানী? কোন সময়ের রাজধানী? শ্রীনগর তো উপরের দিকে, বেশি ঠান্ডা পড়ে। শীতকালে হবে কেন, গ্রীষ্মকালে।
ওটা শীতকালে মেন ওটাই রাজধানী। শীতকালে এতটা ঠান্ডা পড়ে ওখান থেকে জম্মুতে নিয়ে চলে আসে রাজধানী, মানে ওখানে বরফ জমে যায় তো রাস্তাঘাটে, যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই জন্য ওটাকে চেঞ্জ করে নিয়ে জম্মু করা হয়, বুঝলে? জম্মু কাশ্মীরের দুটো রাজধানী মাথায় রাখবে। আচ্ছা, হয়েছে শ্রীনগর বিতস্তা নদীর তীরে। বিতস্তা আরেক নাম কি? ঝিলাম। তাহলে শ্রীনগর বিতস্তা নদীর তীরে জম্মু কাশ্মীরে, খুব গুরুত্বপূর্ণ, এটা বহুবার পরীক্ষায় এসছে। হয়েছে? তারপর লেখো ভাকরা। ভাকরা, ভাকরা, ওই যে ভাকরা নাঙ্গাল করালাম এক্ষুনি, ভাকরা, ঠিক আছে? শতদ্রু নদীর তীরে, পাঞ্জাব। হয়েছে? তারপর লেখো হরিদ্বার বারাণসী, দুটো একসঙ্গে লিখে নাও, দুটো একই, হরিদ্বার কমা দিয়ে বারাণসী, দুটো একসঙ্গে লিখে নাও। হরিদ্বারও গঙ্গা, বারাণসীও গঙ্গা, ওই জন্য একসঙ্গে লিখে দিলাম, হরিদ্বার বারাণসী। হয়েছে? গঙ্গা উত্তরপ্রদেশ। হয়েছে? তারপরে দেখো পাটনা। পাটনা গঙ্গা কোন রাজ্যে? বিহার। গঙ্গা কটা রাজ্যের উপর দিয়ে গেছে? এ বলো আকাশ, কি কি? উত্তরাখণ্ড, যেখান সেখান থেকে বলছো কেন? উৎপত্তি স্থল থেকে এসো। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পরপর এলে মনে থাকবে, পরপর মুখস্থ রাখবে। আচ্ছা, তারপর লেখো মথুরা। মথুরা, হয়েছে? যমুনা কোন রাজ্য? জানো তো এটা মোটামুটি সবাই, উত্তরপ্রদেশ। মথুরা, মথুরা উত্তরপ্রদেশ। হয়েছে? আচ্ছা, তারপর লেখো দিল্লি। দিল্লি, হয়েছে? দিল্লি ও যমুনা। হয়েছে? ডিব্রুগড়, ডিব্রুগড়, ডিব্রুগড় কোন রাজ্যে? আসাম। তাহলে কোন নদী হবে? আসামের প্রধান নদী কি? ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র, হয়ে গেছে। দেখো ডিব্রুগড়, ডিব্রুগড়, দয়াস্ত বড় বলা হতো গড়, রয় শূন্য র, ডিব্রুগড়। হয়েছে? ডিব্রুগড়, নদী ব্রহ্মপুত্র, রাজ্য আসাম। নদী ব্রহ্মপুত্র, রাজ্য আসাম। দিল্লি, দিল্লি, দিল্লি আর কোন রাজ্যে দেবে? দিল্লি তো কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে? হ্যাঁ, ওই জন্য আমি আর ওটা বলিনি। আচ্ছা আচ্ছা, ওটা ঠিক আছে। হ্যাঁ, ওটা প্রথম ইয়ে করতে ভুল হবে, ঠিক আছে? জিজ্ঞাসা করবে, ওরকম লজ্জার কিছু নেই, বারবার বলছি, এগুলো জিজ্ঞাসা করবে যার যেখানে সমস্যা হবে, ঠিক আছে? দিল্লি, যমুনা নদী আর দিল্লি, আচ্ছা, ওটা কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, এবারে হয়েছে ডিব্রুগড়, হয়েছে ব্রহ্মপুত্র, অসম। এরপর লেখো গুয়াহাটি। গুয়াহাটি কোথায় অবস্থিত? আসামের কি গুয়াহাটি? হ্যাঁ, অসমের একটা শহর, গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লেখো তাহলে গুয়াহাটি। হয়েছে? ওটাও ব্রহ্মপুত্র, আসাম। গুয়াহাটি একটা রেলওয়ে জোন আছে, জানো তো? গুয়াহাটি রেলওয়ে জোন, কাট অফ সবচেয়ে কম নামে, ঠিক আছে? আর রেলের গ্রুপটি কারা কারা ফর্ম ফিল আপ করেছো?
আগে বেরিয়ে গেছে, এবারে পরীক্ষা হবে। করেছো রেলের গ্রুপ ডি করেছো? ভালো করে পরীক্ষা দেবে। আর কি বলে, এবারে রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি যেটা এতদিন ধরে বলছিলাম, নোটিফিকেশন বেরিয়ে গেছে মোটামুটি 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে। প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, বোঝা গেছে? কেউ ছাড়বে না, বলে দিচ্ছি। প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকে পরীক্ষা দেবে। ওটা নেগেটিভ নেই, সব অ্যান্সার করে আসবে, তারপর দেখা যাবে। বোঝা গেছে? নেগেটিভ নেই। হ্যাঁ, স্কুলে গ্রুপ সি যেটা গ্রুপ ডিটা হচ্ছে বেল বাজানো, আর গ্রুপ সিটা হচ্ছে ক্লার্কের কাজ বা পিয়ন, ক্লার্ক পিয়ন এইগুলো থাকে, বুঝলে? ভালো চাকরি, খুব ভালো চাকরি। প্রিপারেশন থাকার না থাক, পরীক্ষা ভালো করে দেবে, অভিজ্ঞতা থাকবে, ঠিক আছে? সুখের চাকরি, এই জন্য মাথায় থাকে। আর ওইগুলো দিয়ে পাবে, তারপরে বড় জায়গায় যাওয়ার জন্য খুব সুবিধা হবে। আর একটু মানে ওখানে চাপ কম, তো তুমি ওইটার সঙ্গে সঙ্গে ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আচ্ছা, নাও হয়েছে গুয়াহাটি। এরপর লেখো জামশেদপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুয়াহাটি, ব্রহ্মপুত্র, অসম। হয়েছে ব্রহ্মপুত্র নদী আর অসম। এরপর জামশেদপুর, সুবর্ণরেখা। জামশেদপুর কোন রাজ্যে? আকাশ? তোমার নামটা কি আমি ভুলে গেলাম। দেবজ্যোতি না? ঠিক আছে, এবার মনে থাকবে। বারবার এই মুখস্থ করতে হবে তো নামগুলো, না এত জানা? হ্যাঁ না, ঝাড়খণ্ড, জামশেদপুর লোহ ইস্পাত শিল্প বিখ্যাত, ক্লাস 10-এ পড়েছো। হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, লকডাউন ব্যাচ তো মনে হয়, লকডাউন ব্যাচ। আচ্ছা ঠিক আছে, তারপরে লেখো নাসিক। হ্যাঁ, সুবর্ণরেখা বলেছি, সুবর্ণরেখা। জামশেদপুর তো সুবর্ণরেখা। হ্যাঁ, এরপর দাঁড়াও, ওটা লিখো। হয়েছে, নোট দিয়ে হবে না, লিখতে দিবে তাড়াতাড়ি বলো, কখনো দাঁড়াও, ঠিক আছে? ওর মধ্যে করে সুবিধা করে নেবে। আচ্ছা, নাসিক হয়েছে গোদাবরী নদী, মহারাষ্ট্রে। গোদাবরী নদী, মহারাষ্ট্র। হয়েছে, এরপর লেখো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোন রাজ্যের রাজধানী বলো তো? তেলেঙ্গানা। তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? অমরাবতী, ঠিক আছে, মাথায় রাখবে। হয়েছে হায়দ্রাবাদ, মুসি নদীর তীরে। মুসি, মনস্যতন্ত্র শাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসছে এটা। হায়দ্রাবাদ, মুসি নদীর তীরে, ঠিক আছে? রাজ্য তেলেঙ্গানা, ঠিক রাখবে। আচ্ছা, এরপর দেখো শ্রীরঙ্গপত্তনম। শ্রীরঙ্গপত্তনম কি মনে করছে? শ্রীরঙ্গপত্তনম ইতিহাসের কি জন্য গুরুত্বপূর্ণ? কেউ ইতিহাসে তো যাওনি, তাই তো? টিপু সুলতান মনে পড়ছে? ঠিক আছে, আগে ওটা পড়ো, তারপরে। শ্রীরঙ্গপত্তনম কাবেরী নদীর তীরে, তামিলনাড়ুতে। আমাদের ইতিহাসটা একটু পিছিয়ে গেছে আসলে, এই তো আর কদিন পরে সুবিধা চলে আসবে। আরে আমি দুটো দিকে ইতিহাসটা ধরছিলাম, ইতিহাস ধরলে ভূগোলটা অনেক পিছিয়ে যাচ্ছ, আমাকে অনেকগুলো টপিক পড়াতে হচ্ছে, বাদ আছে সেগুলো পড়িয়ে দিই। আর কদিন পরে, হ্যাঁ কদিন পরে সুরেশদা আসবে, সেই মাঝখানে পুরো গলা খিচুড়ি হয়ে যাবে। অতএব তোমরা একটু ওয়েট করো, ইতিহাস বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি টেনে দেবে। হ্যাঁ, শ্রীরঙ্গপত্তনম কাবেরী, তামিলনাড়ু। হয়েছে, তারপরে লেখো মহীশূর। মহীশূর, মহীশূর রাজ্যের প্রতিষ্ঠাতাকে মনে আছে? হায়দার আলী। না, লেখো কাবেরী, কর্ণাটক। মহীশূর কাবেরী নদীর তীরে, কর্ণাটক রাজ্য। হয়েছে, হয়েছে। এরপর লেখো সুরাট। সুরাট, সুরাট হয়েছে।
লেখো তাপ্তি নদীর তীরে অবস্থিত। আচ্ছা, সুরাট কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। তাপ্তি নদীর তীরে আর গুজরাট। হয়েছে। এরপর লেখো গান্ধীনগর। গান্ধীনগর খুব গুরুত্বপূর্ণ। গান্ধীনগর কোন রাজ্যে? গুজরাট। কোন নদী? সবরমতী। ঠিক আছে, সবরমতী। দন্তস বড় মত তয় দীর্ঘই। সবরমতীতে সবরমতী নদী ইতিহাসে কি জন্য বিখ্যাত? এটা তো জানো অনেকে মনে হয় না। সবরমতী, সবরমতী গান্ধীজি লবণবঙ্গ ডান্ডি মাছ, বুঝলে? আচ্ছা, তারপরে লেখো। হয়েছে কি বললাম? গান্ধীনগর, সবরমতী, গুজরাট। এরপর লেখো লখনৌ, খুব গুরুত্বপূর্ণ। লখনৌ সুদীপ্ত কোন রাজ্যের রাজধানী? লখনৌ। সুদীপ্ত পড়াশোনার হাল খুব খারাপ, আমি প্রত্যেকদিন বলছি। তোমার বাড়িতে কি খুব কাজকর্ম করো? কাজকর্ম করতে হয় তোমার? ওই গোড়েরহাট পেরিয়ে এর মাঝখানে তো, গোড়েরহাট আর ময়দান মোড়ের মাঝখানে তো, মাঝামাঝি তো, পার হলেই। তাহলে বাড়িতে কাজকর্ম বেশি কিছু কি করো না শুধু আড্ডা মারো সেটা বলো? তাহলে কি করো? হ্যাঁ, বাড়িতে থাকলে তো কাজকর্ম থাকবে, এটা স্বাভাবিক। আমি সেটাই বললাম না, আরো বলছি খুব বেশি দায়িত্ব নিতে হয় না বাড়িতে টুকটাক যেটা করতে হয় টুকটাক করতে হয়। তাহলে এদিকে টুকটাক করছো, হ্যাঁ, ওদিকে টুকটাক আর এদিকে টুকটাক হচ্ছে। হ্যাঁ, পড়বে তো, কবে পড়বে? অন্যরা পুলিশের চাকরি নাও, লম্বা আছো, পুলিশের চাকরিটা তো পাওয়া যায়। এরকম পড়লে পাবে না, 100% পাবে না, আমি বলে দিলাম। এরকম রাজ্যের রাজধানী যাও না, এরকম পড়লে 100% চাকরি পাবে না, কোনো চাকরি পাবে না। এগুলো কেন এখনো করনি আমার মাথায় ঢুকছে না। কতদিন আগে এগুলো করানো হয়েছে বলো? এর লখনৌ, উত্তরপ্রদেশ। এগুলো সাধারণ জিনিস, এগুলো জানবে না? তুমি খুব খারাপ পড়াশোনা করতে কিন্তু দুরিত্ব, আমি লক্ষ্য রেখেছি। হয়েছে? তাহলে গোমতী নদীর তীরে উত্তরপ্রদেশ রাজ্য। হয়েছে? লখনৌ গোমতী নদীর তীরে, খুব গুরুত্বপূর্ণ এটা, আর উত্তরপ্রদেশ রাজ্য। তারপর লেখো মিরাট। মিরাট মিরাট গঙ্গা যমুনা দোয়াবে অবস্থিত। দোয়াব মানে জানো তো, বলেছিলাম আগে, দুটো নদীর মধ্যবর্তী স্থান, যেটা ওই গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থানটাই হচ্ছে মিরাট। মিরাটে কি জন্য বিখ্যাত? মিরাট ইতিহাসে ছোট থেকে পড়ে আসতো। মিরাটের সেনা ছাউনিতে সিপাহী বিদ্রোহ, মনে আছে? প্রথম সিপাহী বিদ্রোহ। আচ্ছা, মিরাট কোন রাজ্যে? এটা হলে উত্তরপ্রদেশে। গঙ্গা যমুনা দোয়াবে, দোয়াব, আর রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। তারপরে লেখো লে। লে কোন রাজ্যের রাজধানী বলতো? কোন কেন্দ্রশাসিত অঞ্চলে? রাজ্যের নয়, লাদাখে। লাদাখের রাজধানী হচ্ছে লে, বুঝলে? এই লে হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। লে সিন্ধু নদীর তীরে অবস্থিত। লয়কারের লে, বা কোথাও থাকে লে হ, লয়কার হ, বুঝলে? লে লেহ একই ব্যাপার। লে সিন্ধু নদীর তীরে লাদাখে অবস্থিত। সরি, লাদাখ এতে কেন্দ্রশাসিত অঞ্চল, মানে রাজ্যটা লিখবে ওখানে, তোমরা রাজ্য অবলিক দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল লিখে রাখতে পারো, কারণ এর মধ্যে রাজ্যও আছে, কেন্দ্রশাসিত অঞ্চলও আছে। আচ্ছা, এরপর লেখো নাগপুর, খুব গুরুত্বপূর্ণ। নাগপুর কোন রাজ্যে? হ্যাঁ, নাগপুর রাজ্য মহারাষ্ট্র। আর এ হচ্ছে নদী হচ্ছে ওয়েনগঙ্গা। ওয়েনগঙ্গা কোন নদীর উপনদী? হ্যাঁ, ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, গোদাবরীর উপনদী। সেই ওয়েনগঙ্গার তীরে হচ্ছে নাগপুর শহর অবস্থিত। হয়েছে? এরপর লেখো পুনে। পুনে, পুনে। হয়েছে?
পুনে হচ্ছে মুলামুঠা নদীর তীরে অবস্থিত। মুলামুঠা মহেশ্বর লেখার ছোট্ট হাইফেন দিয়ে ছোট্ট এ দেবে, তারপর মুঠা, মুলামুঠা নদীর তীরে অবস্থিত। হয়েছে মহারাষ্ট্র, রাজ্য মহারাষ্ট্র। হয়েছে। এরপর লেখো ভারতের বিখ্যাত জলপ্রপাত। এটা শহর এই পর্যন্ত একদম ফরস্ত করবে বলে দিচ্ছি, বারবার, একবার পড়লে হবে না, একবার, দুবার, 5 বার, 10 বার, সারা সপ্তাহ ধরে পড়ো তোমরা। সারা সপ্তাহে এইটুকু পড়া করবে না? কি হয়েছে, কি করো সারা সপ্তাহ? তো ওই ফোন নিয়েই বসে আছো, আর ফোনেই কথা, ফোনেই দেখা, সবকিছু সারা সপ্তাহ, সেই রাত্রি 3টে পর্যন্ত ফোন। এগুলো একটু ব্যবহার করো, ফোনের পিডিএফটা একটু ব্যবহার করো, অন্তত ইউটিউব ছেড়ে পিডিএফ ব্যবহার করো, বুঝলে? আর ফেসবুক আর ইউটিউব তো কম, তবু অনেক ভালো ইউটিউব, বেশিরভাগটাই তো ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? হ্যাঁ, সবচেয়ে বড় ফাঁকি আছে, পড়াশোনা একদম করে না, শুধু ডায়লগ দেয়। না, ভারতের বিখ্যাত জলপ্রপাত। আর একজন ছিল, সে ওই কি বলে, আরণ্যা। হ্যাঁ, ও একটু পড়াশোনা করতো, ও ওই আসেনি আর কি কারণে, যাই হোক, ও ডায়লগ দিত প্রচুর। দেখো, না না ভালো, তোমাকে এমনি বলছি, ওই একটু বলি আর কি। না, ভারতের বিখ্যাত জলপ্রপাত, তুমি পুরোনো তো ওই জন্য। হয়েছে ভারতের বিখ্যাত জলপ্রপাত। লেখো কুঞ্চিকল আচ্ছা, জলপ্রপাতের নাম লেখো। জলপ্রপাতের নাম কি? এটাও 3টে কলাম করবে। জলপ্রপাতের নাম, আচ্ছা 3টে। হ্যাঁ, বিশেষ বৈশিষ্ট্য লিখবে। বিশেষ বৈশিষ্ট্য সববার লাগবে না, ঠিক আছে। আর অবস্থান, জলপ্রপাতের নাম, হ্যাঁ, নাম, অবস্থান, বিশেষ বৈশিষ্ট্য। হয়েছে। লেখো কুঞ্চিকল, কল, হয়েছে। আচ্ছা, লেখো অবস্থান কর্ণাটকে, রাজ্য আর কি, রাজ্য হচ্ছে কর্ণাটক। এটা তাহলে, আচ্ছা, আর একটা কর্ণাটক নদী, ওর সঙ্গে আর একটা জিনিস দেওয়া হলো না, ওই অবস্থানেই লিখবে রাজ্য আর নদী, বুঝলে? তাহলে কোন রাজ্য হলো কর্ণাটক, আর কোন নদী? ভারাই নদী, ঠিক আছে? কর্ণাটকে ভারাই নদীর ওপর অবস্থানে রাজ্য আর নদী দুটো লিখে নেবে। বেশি আছে কোন নদীর ওপর এই কুঞ্চিকল জলপ্রপাতটা অবস্থিত। ভারাই, ভয়াকার রয়াকার হয়স্বই, ভয়াকার রয়াকার হয়স্বই, ভারাই নদীর ওপর। হয়েছে কুঞ্চিকল জলপ্রপাত বা কাঞ্চিকল দেওয়া থাকে, এটা কম, মেন কুঞ্চিকলই দেওয়া থাকে। এটা ভারতের উচ্চতম জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত। হ্যাঁ, বৈশিষ্ট্য, ভারতের উচ্চতম জলপ্রপাত। বিশেষ বৈশিষ্ট্য লিখবে, ভারতের উচ্চতম জলপ্রপাত। হয়েছে। তারপর লেখো যোগ বা গারসোপ্পা। যোগ, অন্তর্জয় ওকার গ, যোগ বা গারসোপ্পা, গয়াকার র, দন্ত সহকার পয় পয় আকার। যোগ, অন্তর্জয় ওকার গ, যোগ বা গারসোপ্পা, দন্ত সহকার পয় পয় আকার, যোগ বা গারসোপ্পা, ঠিক আছে? তাহলে কর্ণাটকে সরাবতী নদীর তীরে, এইটা বহুবার এসে এটা যে যোগ বা গারসোপ্পা, গয়াকার র, দন্ত সহকার পয় পয় আকার। আমি বানান বলে দিচ্ছি, তবু কেন লেখা হচ্ছে না গো? যোগ বা গারসোপ্পা, গারসোপ্পা, তাহলে কর্ণাটকে সরাবতী নদীর ওপর। এর বিশেষ বৈশিষ্ট্য কিছু লিখতে হবে না। এটা এর আগে এই যোগটাই ছিল ভারতের উচ্চতম জলপ্রপাত, কিছুদিন আগে এটা চেঞ্জ হয়ে, এটা লিখতে হবে না, কিছুদিন আগে এটা চেঞ্জ হয়ে হয়েছে কুঞ্চিকল, বোঝা গেছে? আচ্ছা, তারপর লেখো দুধসাগর জলপ্রপাত।
দুধসাগর, দুধসাগর জলপ্রপাত, এটা খুব গুরুত্বপূর্ণ। কর্ণাটক গোয়ার দুটোর মধ্যে পড়ে। লেখো কর্ণাটক গোয়া কাবেরী মান্ডবী নদীতে, নদীটা খুব গুরুত্বপূর্ণ। কর্ণাটক গোয়া দুটো রাজ্যের বর্ডারের মধ্যে পড়ে, বুঝলে। আর এটা হচ্ছে মান্ডবী নদী, ময়াকার দন্তনা দয়কার ভয় দীর্ঘ, মান্ডবী নদী, কর্ণাটক রাজ্যে মান্ডবী নদী হয়েছে। তারপর দেখো শিব সমুদ্রম জলপ্রপাত, শিব সমুদ্রম জলপ্রপাত, এটাও খুব গুরুত্বপূর্ণ। শিব সমুদ্রম, তারপর শিব সমুদ্রম জলপ্রপাত, এটাও কর্ণাটকে, ঠিক আছে, কাবেরী নদীর ওপর। হয়েছে, কর্ণাটকে কাবেরী নদীর ওপর হয়েছে। এরপর লেখো হুদ্রু, হুদ্রু হস্ত দয়রফলা হস্ত। আমি যেগুলো লেখাচ্ছি জলপ্রপাত সবগুলোই গুরুত্বপূর্ণ গুলোই লেখাচ্ছি, আরো প্রচুর জলপ্রপাত আছে যেগুলো লাগবে না, একদম গুরুত্বপূর্ণ গুলোই লেখাচ্ছি। হুদ্রু জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যে সুবর্ণরেখা নদীর ওপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবর্ণরেখা সরকারি থাকে, কোথাও কোথাও শুধু সুবর্ণরেখা থাকে, লিখে দিতে পারো। হ্যাঁ, সরকারি লিখে নাও তো, সুবর্ণরেখাও সরকারি নদী লিখে নাও। অনেক বইতে দেয় এটা, অনেক বইতে সরকারি দেয় না, লিখে রাখো সুবর্ণরেখাও সরকারি। হয়েছে, হয়েছে। তারপর লেখো দশম, দশম ঘাট বলা হয়, বা কেউ কোথাও দশম শুধু দশম থাকে, বুঝলে। দশম ঘাট লিখে রাখো, ভয়াকার গ, দশম ঘাট, বা শুধু দশম লিখে রাখতে পারো। দশম ঝাড়খণ্ডে কাঞ্চি নদীর ওপর, ঝাড়খণ্ডে কাঞ্চি নদী, ভয়াকার ইয়ঞ্চয় হস্তই, ভয়াকার ইয়ঞ্চয় হস্তই। হয়েছে। তারপরে লেখো হবে নাকাল, কোথাও থাকে এটা হবে নাকাল বা হবে নাকাল, হয়কার গয়কার দন্তনাকার কয়াকার ল, খুব গুরুত্বপূর্ণ। হবে নাকাল জলপ্রপাত, হবে নাকাল। হয়েছে, লেখো তামিলনাড়ুতে কাবেরী নদীর ওপর, তামিলনাড়ু রাজ্য নদী কাবেরী, তামিলনাড়ু রাজ্য নদী কাবেরী। হয়েছে। তারপরে লেখো ধোঁয়াধর জলপ্রপাত, ধোঁয়াধর, ভয় চন্দ্রবিন্দু হস্ত ভয়াকার, সরি ভয়চন্দ্র হস্ত অন্তঃস্থয়াকার ধর, ধোঁয়াধর। হয়েছে, মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর, মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর। মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর। হয়েছে। এরপর লেখো সহস্রধারা, সহস্রধারা, দন্তস দন্তসের রফলা, সহস্রধারা, ওটাও মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর, ওটাও মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর। প্রচুর পড়তে হবে বলছি, কম্পিটিটিভ পড়তে এসছো, এইগুলো দেখে পিছিয়ে পড়লে হবে না। এখন মনে হচ্ছে বিশাল কাপ, বারবার বারবার পড়তে পড়তে সব হয়তো মুখস্থ থাকবে না, ছোটস্থ থাকবে না, কিন্তু অপশন দেখলে মেরে দিতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম, কম্পিটিটিভ পড়তে এসছো, সব করতে হবে। তুমি ওই যে কি বলে এসএসসির জন্য একটা সাবজেক্টে পড়তে ডিটেলসে, এখানে জানবে 8টা সাবজেক্টে, মানে 8টা বলবো না, 8টা মেন সাবজেক্ট যদি ধরি তবুও 8টা সাবজেক্টেই তোমাকে ডিটেলসে পড়তে হবে। এবারে ওখানে একটু হচ্ছে, ধরো তুমি হিস্ট্রি পড়তে
ইন্ডিয়ান হিস্ট্রির সঙ্গে ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হতো এসএসসিতে, এখানে শুধু তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটাই ডিটেলসে পড়তে হবে। আর আইপিএস দিতে গেলে তখন ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হবে। হয়ে গেছে? ভূগোলে তো কোনো ছাড় নেই, ভূগোলে ওয়ার্ল্ড হিস্ট্রি, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি সব করতে হবে। এবারে কি না, ভূগোলের সাবজেক্ট যখন তুমি পরীক্ষা দেবে, এসএসসি দেবে, তখন কি হবে, তার ভূমিরূপ, তার এই যে সমুদ্র বিজ্ঞান, সমুদ্র এর থেকে যাবতীয় একদম ডিটেলসে যা থাকে, ভূমিরূপটাই শেষ করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তা ওইগুলো তোমাকে এত পড়তে হবে না, তোমাকে ওপরে ওপরে থেকে যে ভারত সম্পর্কে বা পৃথিবী সম্পর্কে বা প্রাকৃতিক বিষয়গুলো, যে ওপরের বিষয়গুলো, সেইগুলো জানতে হবে ভালো করে। আর সাবজেক্ট দিতে হলে তোমাকে একদম ডিপ লেভেলে গিয়ে পড়তে হয়, এখানে এতটা দিতে যেতে হবে না। কিন্তু এখানে তোমাকে 8টা সাবজেক্টই ভাবে অনার্স করতে হবে হচ্ছে, বুঝতে পেরেছো? 8টা সাবজেক্টে অনার্স কমপ্লিটিভে কম করে 8টা সাবজেক্টে অনার্স করতে হবে। আর ভয় পেয়ে পালিয়ে যাওয়ারও জায়গা নেই, কোথাও যেতেও পারবে না ভয় পেয়ে পালিয়ে যাওয়ার, এই মুহূর্তে কোথাও জায়গা নেই। এবারে ভালো করে পড়লে ভয় কেটে যাবে। 1 বছর ভালো করে পড়ো, তোমার মনে হবে এবার আমি পারবো। 1 বছর ভালো করে পড়ো, সব ভয় কেটে যাবে। তুমি এখন 6 মাস ভালো করে পড়ো না, তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমার পক্ষে সম্ভব। অসম্ভবের কিছু নেই, সবাই পারছে, তুমি পারবে না কেন? তাহলে সবার জন্য হবে, সহজ হলে সবার জন্য হবে, তাহলে সবার জন্যই টাফ, তাহলে তোমাদের তাদের মতো পারবে। একটা জিনিস রেগুলারিটি মেনটেন করতে হবে, এটাই হচ্ছে কম্পিটিটিভে। আর দীর্ঘ সময় নিয়ে নামতে হবে। দীর্ঘ সময় বলতে তাহলে বলছি না যে সবাই 10 বছর বসে থাকবো, তাই নয়। মোটামুটি সময় লাগতে পারে, আবার কেউ তাড়াতাড়ি পেয়ে যেতে পারে, বুঝতে পেরেছো? মোটামুটি তোমাকে একটা হচ্ছে রেগুলারিটি আর একটা হচ্ছে ধৈর্য, এই দুটো হচ্ছে কম্পিটিটিভের মেন বিষয়। এসএসসি তে তুমি 6 মাস পরে চাকরি পেয়ে যেতে পারো, কিন্তু কম্পিটিটিভে সেটা হবে না, বুঝতে পেরেছো? কারণ সেটা তোমার একটা সাবজেক্ট, তুমি সেই বিষয়ে সবচেয়ে ভালো পারদর্শী বলে তুমি সেই বিষয়টা নিয়ে পড়েছো। আর সেখানে এত আকাশ পাতাল পৃথিবী থাকে না, হ্যাঁ, এতগুলো সাবজেক্ট পড়তে হয় না, একটা সাবজেক্ট নিয়ে মাথায় পরীক্ষা হলে যাও। আর এখানে কতগুলো সাবজেক্ট একসঙ্গে নিয়ে তোমাকে পরীক্ষা হলে যেতে হবে। তুমি ওই মাধ্যমিকের 8টা সাবজেক্ট, এখন 7টা মানলে, মাধ্যমিকের ওই 7টা সাবজেক্ট নিয়েই পরীক্ষা হলে একদিনে, 7 দিন ধরে দিতে, এটা একদিনে দিচ্ছে, বুঝতে পেরেছো বিষয়টা? মাধ্যমিকের 7টা সাবজেক্ট পরীক্ষা হলে নিয়ে যাচ্ছে একসঙ্গে, সুতরাং সেইভাবে পড়তে হবে। বেশিরভাগ জিনিস তোমার মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম সময় রাখার চেষ্টা করতে হবে। কিছু জিনিস তুমি পরীক্ষার সময় দেখে যেতে পারবে, এত সিলেবাস তুমি পরীক্ষার সময় কত দেখে যাবে, শেষ করতে পারবে? তোমাকে বারবার পরীক্ষার আগে থেকে পড়ে জিনিসগুলোকে অভ্যাস করে রাখতে হবে। আর সব জিনিস তোমার মাথায় থাকবেও না, কিন্তু অপশন দেখলে মাথায় চলে আসবে। এমন ভাবে বারবার পড়তে হবে যে অপশন দেখলে তোমার মাথায় ওইটা চলে আসবে। সব জিনিস যে আমি জিজ্ঞাসা করলে তুমি ছোটস্থ করে রেখেছো বলতে পারবে তাই নয়, তা কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু অপশন দেখলে যেন ম্যাক্সিমাম জিনিসটা তুমি পারো। তাও 100টা কোয়েশ্চেন পারতে হবে ওরকমও কিছু নয়। তাহলে 100টা তুমি 60টা মেরে আসো, কোনো পরীক্ষায় 70টা মেরে আসো, তাতেই হবে। কোনোটা 80টা মেরে আসবে, বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে এরকম। অতএব ধৈর্য আর হচ্ছে রেগুলারিটি, এই দুটো জিনিস মেনটেন করলে তবে কম্পিটিটিভ চাকরি পাবে। আগে যেটা হতো, পুলিশের চাকরিটা একটু সহজে হতো, এখন পুলিশেরও বাজার দিন খারাপ হচ্ছে, কারণ সব ভালো ছেলেরা ওখানে ঢুকছে, কারণ অন্য জায়গায় তো চাকরি নেই। তা ওখানে একটু সহজে পাওয়া যাচ্ছে, কি করবে? মজুর খাটার থেকে তো পুলিশের চাকরিটা তো অনেক ভালো সম্মানে, ঠিক আছে? হয়তো এখন পরিস্থিতিটা খারাপ হচ্ছে, পুলিশকে সবাই গালাগালি দিচ্ছে, এই হচ্ছে সেটা অনেকের, যারা ভালো ছেলেগুলো তারা কিন্তু খুব চাপে পড়ে যাচ্ছে। যারা ভালো ছেলেরা গিয়েছিল তারা খুব মানসিক সমস্যায় ভুগছে এই পুলিশের চাকরিটা নিয়ে, কিন্তু কিছু করার নেই। এই মুহূর্তে তুমি একদম মানসিক সমস্যা হওয়ার থেকে, না খেতে পাওয়ার থেকে তো মানসিক সমস্যা একটু বলে কোনো অসুবিধা নেই, তাই না? না খেতে পাওয়ার থেকে তো ভালো, ওদের কোনো সমস্যা নেই, করতে হবে। কিন্তু এই পুলিশের চাকরিও এখন আস্তে আস্তে টাফ হয়ে যাচ্ছে, অন্যান্য চাকরি থেকে সহজ কিন্তু টাফ, কারণ প্রচুর ভালো ভালো চলে যাচ্ছে। আচ্ছা, হয়েছে সহস্র ধারা, হয়েছে এদিকে সহস্র ধারা হয়েছে। তারপর লেখো কপিল ধারা। হ্যাঁ, কপিল ধারা ওটাও মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর। কপিল ধারা ওটাও মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর। আবার বৃষ্টি এলো, হয়েছে। তারপরে লেখো চিত্রকূট, এই জলপ্রপাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিত্রকূট, চিত্রকূট
ইন্দ্রাবতী নদীর ওপর হয়েছে। চিত্রকূট ইন্দ্রাবতী নদীর ওপর ছত্তিশগড় রাজ্যে, রাজ্য ছত্তিশগড়, ইন্দ্রাবতী নদীর ওপর। হয়েছে ইন্দ্রাবতী নদীর ওপর, বোঝা গেছে। এবারে এর থেকে যেটা মানে প্রশ্নটা বলিনি চিত্রকূটের, চিত্রকূটকে বলা হয় ভারতের নায়াগ্রা। চিত্রকূটকে বিশেষ বৈশিষ্ট্য লেখো ভারতের নায়াগ্রা, মানে নায়াগ্রা জলপ্রপাতের সঙ্গে তুলনা করে একে বলা হয় ভারতের নায়াগ্রা। এটাই সবচেয়ে বেশি কোশ্চেন আসে যে কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়, এটা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত। হয়েছে, হয়ে গেছে কি? আমার না খাতাটা দাও তো। হ্যাঁ, সবকিছু তোমার এই খাতায় তো দাও, ওই ভারতের অঙ্গরাজ্যগুলির গঠনটা বের করে দাও। আচ্ছা, এদিকে শোনো, এদিকে শোনো। এবারে আমি এই দিকে যাবো, তার সঙ্গে আগের কিছু জিনিস যেগুলো নতুন এসছে তোমরা যারা হয়নি সেগুলো একটু বলে বলে যাবো, সেইগুলো প্রত্যেকদিন তোমরা একটু বুঝে নেবে। তার সঙ্গে এইটা বলে দেওয়ার পর তোমরা নোট পাঠিয়েছি যা করেছি, তোমরা অন্তত ওর খাতাটা প্রত্যেকে তো এখানে আছে, একটু ছবি তুলে নেবে এই অংশটা। পিডিএফে অনেকগুলো আছে, সমস্যা আছে, অনেকগুলো আবছা আছে, ঠিক আছে? ছবি তুলে নেবে, যেটা আজকে বলছি অন্তত আজকে ছবি তুলে নিয়ে ওটা পরের দিন পড়ে এসো। এদিকে শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এগুলো আমি আবার পরে ডিটেলসে পড়াবো, আপাতত তোমরা এইগুলো একটু পড়ে পড়ে যাও। ওগুলো শেষ করার পর এগুলোতে আবার ঢুকবো এবং ভালো করে ডিটেলসে পড়াবো, কিন্তু আপাতত পরীক্ষা টরীক্ষা আছে, তোমরা ওগুলোর সঙ্গে এগুলো একটু পড়ো। যে ভারতের অঙ্গরাজ্য সম্পর্কে বা ভারতের অঙ্গরাজ্যের ইতিবৃত্ত, এবার এখানে যে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে, তাহলে ভারতের ক্ষুদ্রতম রাজ্য, ভারতের বৃহত্তম রাজ্য, ভারতের কোন রাজ্য কোন দিকে অবস্থিত, আর ভারতের সমস্ত প্রত্যেকটা রাজ্যের তাহলে গুরুত্ব, তাহলে রাজধানী, তাদের ভাষা, তাদের প্রধান নদী, কোন রাজ্যের হাইকোর্ট কোনটা, কোন রাজ্যের রাজধানী কোনটা, সবগুলো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তার আগে তুমি এইটা বের করে দিয়েছো। আচ্ছা, তার আগে যেটা জনসংখ্যা বৃদ্ধি, হ্যাঁ, 6 বছর বয়সে পুরুষ নারী। আচ্ছা, এটা এইখান থেকে করিয়েছিলাম আমি, এইটা ইতিবৃত্তটা নয়, ভারতের এই যে অঙ্গরাজ্যর সালটা, হ্যাঁ এইটাই চেয়েছিলাম আমি। আচ্ছা, ভারতের এই অঙ্গরাজ্যের পুনর্গঠনটা এইটা চেয়েছিলাম, ঠিক আছে। দেখো, ভারতের অঙ্গরাজ্য গঠনের ইতিবৃত্তটা একটু বলি। তাহলে ভারত, আমি স্বাধীনতা থেকে বলছি, তাহলে ভারত যখন স্বাধীনতা লাভ করে আর কি, তাহলে ভারতে তখন এই যে অঙ্গরাজ্যগুলোর বিন্যাস সঠিকভাবে ছিল না, ঠিক আছে? ভারত স্বাধীনতা লাভ করে কত খ্রিস্টাব্দে? 1947 সালের 15ই আগস্ট। এবারে ভারত তাহলে ভাগ হয়ে সেই সময় কটা রাষ্ট্র হয়? ভারত ভাগ হয়ে দুটো রাষ্ট্র হয়, একটা হচ্ছে কি ভারত, আর একটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? ভারতের স্বাধীনতা দিবস কবে? 15ই আগস্ট, আর পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে? 14ই আগস্ট। এবারে কি হচ্ছে না, ভারতের তাহলে কোন কোন অংশগুলো, বর্ডার এরিয়ার কোন কোন, আমি দুটো বাংলা নিয়ে প্রথমে আলোচনা করি। তাহলে একটা পাকিস্তান, তাহলে আমরা জানি ভারতের পশ্চিম অংশটা নিয়ে পাকিস্তান হয়েছে, এটা পশ্চিম পাকিস্তান। আর ভারতের আমাদের যেটা আছে পূর্বে যেটা ছিল বাংলা, এই বাংলা যে ছিল, এই বাংলাকে দুভাগে ভাগ করা হয়, দুটো রাজ্যকে দুভাগে ভাগ করা হয় মেনলি, এটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে বাংলা। তাহলে পাঞ্জাব বর্ডার এরিয়ায় পড়ে যাচ্ছে, তাহলে পাঞ্জাব দুটো ভাগ হয়ে একটা হচ্ছে পশ্চিম পাঞ্জাব, যেটা তাহলে পাকিস্তানে যাচ্ছে, আর একটা হচ্ছে এই যে পাঞ্জাব, এইটা পাঞ্জাবের এই পারের অংশটা, এটা হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম পাঞ্জাব, যেটা পাকিস্তানে পড়ছে, আর এটা হচ্ছে হিসেব মতো পূর্ব পাঞ্জাব, যেটা আমাদের দেশে পড়েছে। পাঞ্জাব দুভাগে ভাগ হয়েছে, আর একটা ওই সময় ভাগ হয়েছে, সেটা হচ্ছে বাংলা। তাহলে এই পুরোটা ছিল বাংলা, বাংলা ভাগ হয়ে হয়েছে কি পশ্চিমবঙ্গ, যেটা আমাদের দেশে পড়ছে, আর হচ্ছে এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান তখন এটার নাম ছিল পূর্ব পাকিস্তান, মানে সেটা তখন এটা পাকিস্তানের আন্ডারে পড়েছিল, ঠিক আছে? তারপরে ইতিহাসটা বলছি। তাহলে পূর্ব পাকিস্তান, তাহলে এই হচ্ছে ভারত ও পাকিস্তান দুটো রাষ্ট্র গঠন হয় 1947 সালে, তাহলে হয়ে তাহলে দুটো আলাদা দেশ হলো। এবারে এর সঙ্গে এটা বলে নি, এই যে বর্তমানে এটা বাংলাদেশ, কারণ কি না, বাংলার পাকিস্তান এখান থেকে এখানে শাসন কার্য চালানো খুব টাফ ছিল, তাই না? যা করতে হবে এইখান দিয়ে এত দূরে
সবকিছুতে সমস্যা। তাহলে সেই জন্য এখানে ওই যে পাকিস্তানিরা খুব অত্যাচার করতো, বাংলা ভাষাভাষী মানুষের উপর খুব অত্যাচার করতো, এবং ওখানে এদের বিভিন্ন রকম সমস্যার কারণে তাহলে 1971-এ স্বাধীন বাংলাদেশে আন্দোলন শুরু হয়, এবং পাকিস্তানের তাহলে ওই যে জঙ্গি গোষ্ঠী ওরা বিপুল ভাবে বাঙালিদের, তাহলে বাংলার এই পূর্ব পাকিস্তানের ওখানে সংখ্যাগুরু মুসলিম, তাহলে পূর্ব পাকিস্তানে তাহলে পাকিস্তানি সন্ত্রাসীরা প্রচুর পরিমাণে এখানকার সোজা বাঙালিদের হত্যা করে, এবং ভারতের সাহায্যে 1971 সালে তাহলে বাংলাদেশ স্বাধীনতা পায়। এটা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনার সময় আরো ডিটেলসে আলোচনা করবো। তাহলে 1971 সালে তাহলে পশ্চিম পাকিস্তান হয়ে যায় কি বাংলাদেশ। তাহলে এখান থেকে কটা রাষ্ট্র হয়ে গেল? ভারত, পাকিস্তান, বাংলাদেশ। ভারত থেকে 3টে রাজ্য স্বাধীনতার পর হয়ে গেল, বোঝা গেছে? এবারে ওই সময় ভারত যখন স্বাধীনতা পায় তখন ভারতের মোট তাহলে রাজ্যের সংখ্যা ছিল 14টা, ঠিক আছে? এবারে ওই 14টা রাজ্য তাহলে সঠিকভাবে বিন্যাস ছিল না, রাজ্যগুলো বৃহৎ আকৃতি, তাহলে শাসন কার্যেরও সমস্যা হতো। ধরো আমি এইটা বলছি, আগে ছিল আমি এমনি বাংলাটাই ধরি, পুরো বাংলাটাই ধরি, আগে এই বাংলাটা ছিল, যদি একসঙ্গে থাকতো বলছি, যদি একসঙ্গে থাকতো তাহলে তার রাজধানী একটা হতো, তাহলে এখানে যে অঞ্চল রাজধানী থেকে অনেকটা দূরে, এখানে যে অঞ্চল রাজধানী থেকে অনেকটা দূরে, কাছাকাছি এরিয়াগুলো ভালো সুযোগ সুবিধা পেত, দূরের অঞ্চলগুলো এতটা গুরুত্ব দিত না। ধরো এটা এখন ভারতে আছে, তাহলে ভারতে থাকলে ভারত কি করতো, এটাকে হয়তো দুটো রাজ্যে ভেঙে দিত, ঠিক আছে? পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গে হয়তো ভেঙে দিত। এবারে সেটা তো এখন আলাদা দেশ হয়ে গেছে, সেটা ছাড়ো, কিন্তু এই হচ্ছে কি অসুবিধা, তাহলে অনেক রকম ব্যাপার। আর হচ্ছে কি শেষে দেখা গেল কি এই সমস্ত বিভিন্ন সমস্যার জন্য ভারতে তাহলে অঙ্গরাজ্যগুলো পুনর্গঠনের জন্য তাহলে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হলো। কত সালে? যে বিভিন্ন সমস্যার কারণে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হলো 1953 সালে। এই কমিশন গঠন করার পেছনে একটা কারণ আছে, এই হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? এই পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে এখানে সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার নামে একজন অন্ধ্রপ্রদেশের মানুষ, উনি দীর্ঘদিন ধরে অনশন করেন। অনশন করার পর তাহলে উনি মারা যান, এবং যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তখন সরকার ভাবলো যে পৃথক তাহলে তেলেগু ভাষাভাষীদের নিয়ে পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করতে হবে, ঠিক আছে? এই পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবিতে যখন দেখলো যে তাহলে সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার মারা গেছে, আন্দোলনের যে মূল, তাহলে আন্দোলন এবার বৃহত্তর পর্যায়ে যাবে, প্রচুর খুনাখুনি হবে। এই জন্য সরকার কি করলো না, এবারে অনুভব করলো যে না, ভাষা ভিত্তিতে রাজ্য গঠন করতে হবে। মানে ধরো তোমার তামিল আর তেলেগু একসঙ্গে, তাহলে তামিল আর তেলেগু একসঙ্গে থাকলে কি হবে, তাহলে এদের মধ্যে ভাষাগত দ্বন্দ্বের সৃষ্টি হবে। তুমি যদি তামিল ভাষা, আমি এমনি পরীক্ষার কোশ্চেন এদিকে আকাশ, পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রেই ধরছি, তুমি তামিল ভাষায় কোশ্চেন করো, তেলেগুলা বুঝতে পারবে না, তেলেগু ভাষায় কোশ্চেন করো, তামিলরা বুঝতে পারবে না। তাহলে তোমাকে দুটো ভাষায় প্রশ্ন করতে হবে, প্লাস ইংলিশে প্রশ্ন করতে হবে। কি সমস্যা হচ্ছে? 3টে ভাষায় প্রশ্ন করতে হবে, তাই না? তার সঙ্গে আরো আদিবাসী মানে আঞ্চলিক বিভিন্ন ভাষা থাকে, যেমন আমাদের এখানে পরীক্ষা করতে হলে কি করতে হচ্ছে, বাংলা করতে হচ্ছে, তার সঙ্গে ইংলিশ তো থাকবেই, তার সঙ্গে সাঁওতালিতেও করতে হচ্ছে, বুঝা গেছে? তাহলে ওইটা করতে হলে ওর সঙ্গে যদি আরো ভাষা থাকে আরো কিছু করতে হবে, অনেক রকম সমস্যা আছে, সরকারি কাজকর্ম অসুবিধা হবে। সেই জন্য এবার সিঙ্গারা ভ্যালু চেট্টিয়ার আন্দোলন করে তাহলে পৃথক যখন মারা গেল তখন সরকার কি করলো, মানে ভয়ঙ্কর আন্দোলনের ভয়ে তাহলে এই রাজ্যটাকে তামিলনাড়ু থেকে আলাদা করে অন্ধ্রপ্রদেশ রাজ্য করে দিল, ঠিক আছে? তখন থেকেই 1953 সালে ভাষা কমিশন গঠিত হলো, ঠিক আছে? ভাষা কমিশন গঠিত হয়ে কি করা হলো, সেই কমিশন তাহলে রিপোর্ট দেওয়ার পর 1956 সালে ভারতের অঙ্গরাজ্যগুলো পুনর্গঠন করা হলো। পুনর্গঠন করার পর বর্তমানে ভারতে তাহলে কতগুলো রাজ্য আছে? 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, বুঝা গেছে? তাহলে এই হচ্ছে এই মেন। এবারে এই যে রাজ্যগুলো আরো কোন কোন অঞ্চল কোন অঞ্চলের সাথে যুক্ত হয়েছে, কত সালে কোন রাজ্য গড়ে উঠেছে, সেইগুলো যাবতীয় এখানে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, বোঝা গেছে? তাহলে হ্যাঁ, আর একটা জিনিস বলা হয়নি, ভারত যখন স্বাধীনতা পায় আর কি, তখন ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল প্রায় 552। এটা নিয়ে খুব মতপার্থক্য আছে, কোথাও দেওয়া থাকে 552, কোথাও দেওয়া থাকে 562, কোথাও দেওয়া থাকে 555, কোথাও দেওয়া থাকে 565। ওটা নিয়ে তোমাদের নিতে হবে না, 552 বা 62 থাকবে, অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে ভারত যখন স্বাধীনতা লাভ করে, এই জিনিসটা প্রথমে বলা উচিত ছিল, আমার মনে ছিল না। তাহলে ভারতে ছিল তাহলে 552টা দেশীয় রাজ্য, কিছু ছিল কি
সরাসরি ইংরেজ শাসিত রাজ্য, সরাসরি ইংরেজরা যেখানে শাসিত করতো সেগুলো ইংরেজ শাসিত অঞ্চল। বাকি ইংরেজরা কি করেছিল, সরাসরি নিজেরা না শাসন করে কিছু রাজ্য কি করেছিল, ছোট ছোট রাজ্যগুলোকে দেশীয় রাজাদের হাতে দিয়ে রেখেছিল। মানে তোমরা রাজ্য শাসন করো তোমাদের মতো করে, কিন্তু আমাদের বছরের শেষে একটা কর দিয়ে দিতে হবে, বুঝলে, ছোট ছোট অঞ্চলগুলোকে। তাহলে সেই করটা ইংরেজদের দিয়ে দিতে হতো কিছু অঞ্চলে। তাহলে সেরকম যে করদ রাজ্য বলা হতো ওইগুলোকে, করদ রাজ্য, মানে ইংরেজদের তুমি কর দেবে দিয়ে তুমি শাসন করবে। ওই ছোট ছোট রাজ্যের সংখ্যা ছিল 552, বোঝা গেছে। ওই 552টা রাজ্যকে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, ওরা তো স্বাধীন ছিল, ওদের বলা হয়েছিল তোমরা ভারতের সঙ্গে যোগ দিতে পারো, তোমরা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারো, আর তোমরা স্বাধীন থাকতে পারো, বোঝা গেছে। তখন প্রায় সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের, তাহলে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বা উপপ্রধানমন্ত্রী ছিল, তো ওনাকে ভারতের লোহা বানম বলা হয়। ওনার নেতৃত্বে মোটামুটি প্রায় সমস্ত রাজ্য ভারতের সঙ্গে যোগদান করে। 3টে রাজ্য গন্ডগোল করেছিল, একটা হচ্ছে জম্মু কাশ্মীর, 2 হচ্ছে হায়দ্রাবাদ, আর 3 হচ্ছে এই যে গুজরাটের কাছে জুনাগড়, গুজরাটের জুনাগড়। এই 3টে রাজ্য গন্ডগোল করেছিল। তাহলে জম্মু কাশ্মীর বলেছিল আমি স্বাধীন থাকবো, হায়দ্রাবাদ বলেছিল আমি স্বাধীন থাকবো আর পাকিস্তানের সঙ্গে চোরাচালান করবো, আর জুনাগড় হচ্ছে পাকিস্তানের সঙ্গে যোগ দিতে চেয়েছিল, বুঝা গেছে। এবারে জম্মু কাশ্মীরের তাহলে সমস্যা কি হলো, জম্মু কাশ্মীরে তখন রাজা ছিল হরি সিং, ঠিক আছে। এবার হরি সিং স্বাধীন থাকতে চেয়েছিল, কিন্তু ওই সুযোগে কাশ্মীর আজাদ কাশ্মীর বাহিনী তৈরি করেছিল যে পাকিস্তান। পাকিস্তান কি করেছিল, হরি সিং তো একটা ছোট্ট ওইটুকু রাজ্যের রাজা, যে ওখানে মুসলিম জনসংখ্যা বেশি কিন্তু রাজা হিন্দু, আর হিন্দুর জনসংখ্যাও কম। মানে পাকিস্তান কি করলো, ওই সুযোগ নিয়ে ওই জম্মু কাশ্মীরটাকে পুরো দখল করতে চাইলো, বোঝা গেছে। জম্মু কাশ্মীর যখন ওরা কি করলো, আজাদ কাশ্মীর বাহিনী বলে একটা স্বাধীন বাহিনী গঠন করলো, নাম হবে কাশ্মীরের, দখল করবে ওরা, বলবে যে কাশ্মীরের লোকজনই দখল করেছে, করে আমাদের সঙ্গে যোগ দিয়েছে, মানে ওই জন্য নাম দিয়েছে আজাদ কাশ্মীর বাহিনী। অ্যাকচুয়ালি পাকিস্তানের জঙ্গি বাহিনী বা সেনাবাহিনী বলতে পারো ওদের। ওরা জোর করে তাহলে ও একটা ছোট রাজ্য ওকে দখল করতে যায়, এবং তখন প্রায় হরি সিং এর রাজ্যের কাছাকাছি, ওদের রাজধানীর কাছাকাছি যখন জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীর বাহিনী চলে আসলো, ওরা লড়াই করতে পারলো না, তখন জম্মু কাশ্মীর ভারতের সাহায্য চাইলো। তখন আমাদের ছিল জওয়াহরলাল নেহরু, সাহায্য করতে এগিয়ে যাচ্ছিল খুব সহজভাবে। তখন বল্লভভাই প্যাটেল বললো না, একটু ওয়েট করো, একটু খেলা হোক তারপর আমরা যাবো, ঠিক আছে। তখন এবার যখন হরি সিং ওদের সাহায্য চাইলো, তখন বললো যে হ্যাঁ আমরা যাবো, সাহায্য করবো, কিন্তু আমাদের সঙ্গে তোমাদের যোগ দিতে হবে, ভারতের সঙ্গে যোগ দিতে হবে। তখন হরি সিং রাজি হলো এক কথায়। হওয়ার পরে ভারতের তাহলে সেনাবাহিনী দিয়ে ওই পাকিস্তান যেখান পর্যন্ত দখল করে রেখেছিল ওইখান পর্যন্ত ওদের আটকে দেয় বা কিছুটা ওদের পিছিয়ে দেয়। দেওয়ার পরে আমাদের তখন জওয়াহরলাল নেহরু মোটামুটি একটু দয়ালু ভাব দেখিয়ে, বা যাই হোক আন্তর্জাতিক ব্যাপারে অনেক সমস্যা থাকে, তো নইলে ভারত ওই সময় পুরো জম্মু কাশ্মীরটাই দখল করে নিতে পারতো। বিশেষ করে পাকিস্তান ওই সময় এতে চলে যায়, কি বলে, রাষ্ট্রসংঘে যায়। যাওয়ার পরে তাহলে ও রাষ্ট্রসংঘে যে বিষয় যাবে ওরা ওইখানে আটকে দেবে। দেখবে ওই যে বাবা কাকা জমি নিয়ে গন্ডগোল হওয়া মানে, কোর্টে যাওয়া মানে কোর্ট দুজনকেই প্রথম বলবে এখন বন্ধ, স্টপ। তারপর যে রায় বেরোবে সে ওখানে চাষ করবে, বোঝা গেছে। ওই জন্য রাষ্ট্রসংঘ বলে দিলে যে যেখানে আছে ওখানেই থেকে যাও, থেকে গিয়ে তারপরে সমাধান হবে। ওই যে থেকে গেছিল তারপরে অনেক ইতিহাস আছে, ওখানেই হচ্ছে। তাহলে কিছুটা জম্মু কাশ্মীর পাকিস্তানের দখলে আর বাকিটা ভারতের দখলে থেকে গেল, এবং জম্মু কাশ্মীরের রাজা হরি সিং ভারতের সঙ্গে চুক্তি হয়ে ভারতের অন্তর্ভুক্ত রাজ্য হল, কিন্তু ওদের বিশেষ বিশেষ কিছু সুযোগ সুবিধা ছিল, ঠিক আছে। ওদের প্রতিরক্ষা ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করবে ভারত, ওদের আন্তর্জাতিক নীতি নেবে ভারত, কিন্তু ওদের সংবিধান থাকবে আলাদা, ওদের ওখানে কোনো অন্য কোনো রাজ্যের ভারতীয় গিয়ে জায়গা কিনতে পারবে না, ঠিক আছে। ওদের ওখানে গিয়ে তাহলে ওই এতে কি বলে, ওখানকার মহিলাকে বিয়ে করলেও ওখানকার অধিবাসী হতে পারবে না, বুঝতে পেরেছো। এরকম বিশেষ কিছু নিয়ম ছিল ওদের। ওরা সোজা কথা ভারতের অঙ্গরাজ্য, পুরোপুরি অঙ্গরাজ্য হয়নি, একটা অন্তর্ভুক্ত রাজ্য ছিল, বোঝা গেছে। তারপরে 2019 সালে ওই আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে জম্মু কাশ্মীরকে ঠিক করে দেওয়া হলো। ওখান থেকে ওর ধারাটা ছিল 270, এই 270 ধারা তুলে দিয়ে সরাসরি ভারতের অঙ্গরাজ্য করে নেওয়া হলো, এবং সেটাকে দুটো ভাগ করে দেওয়া হলো, দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হলো, বোঝা গেছে। 270 ধারার অধীনে ওরা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেত, ওই যেটা বললাম ওইগুলো সব তুলে দিল। হ্যাঁ,
বিশেষ কিছু সেটা তুলে দেওয়া হলো। এই হচ্ছে জম্মু কাশ্মীর। এরপর যেটা সেটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদ। তাহলে হায়দ্রাবাদের নিজাম তখন গন্ডগোল করার জন্য তখন সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে এদিকে এদিকে হায়দ্রাবাদের পুলিশি অভিযান চালানো হয়। ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম গন্ডগোল করে, তখন মারামারি খুনোখুনি করে, হায়দ্রাবাদের পুলিশ অভিযান চালিয়ে হায়দ্রাবাদকে দখল করে নেওয়া হয়। তারপরে হচ্ছে জুনাগড়। জুনাগড়ে হচ্ছে তখন জুনাগড়ের কিছু মানুষ চাইছিল যে পাকিস্তানে যেতে, কিছুজন চাইছিল ভারতে থাকতে। জুনাগড়ে কি করা হলো, তাহলে এ করে রাষ্ট্রপতি শাসন করে ওখানে গণভোট করানো হলো। পুলিশ পদক্ষেপ করে ওখানে ভোট করানো হলো। ওখানে হিন্দু মুসলিম শাসক ছিল, কিন্তু হিন্দু বিদ্বেষী ছিল। তখন বেশিরভাগ মানুষই ভারতের সঙ্গে থাকতে চায়, তাহলে তখন জুনাগড়ে ভারতের অন্তর্ভুক্ত হতে বাধ্য হয়। এই তিনটে রাজ্য ঝামেলা করেছিল, এই তিনটে অঞ্চল। বাকি সমস্ত অঞ্চল ভারতের সঙ্গে যোগ দিয়েছিল। বুঝা গেছে? এবারে তারপরে যে রাজ্যগুলো গঠন হয়েছে ধীরে ধীরে ওই 14টা রাজ্যের পর, আর ওই সময় ভারতে তাহলে 4টে শ্রেণীর রাজ্য ছিল, ক খ গ ঘ 4টে শ্রেণীর রাজ্য ছিল, সেইগুলো দেওয়া আছে। তারপর 1950 সাল থেকে ভারতে যে রাজ্য পুনর্গঠন হয়েছে সেগুলো এইখানে সমস্ত দেওয়া আছে। সেইগুলো একটু বড় বা ছোট ছোট অঞ্চলগুলো, যেমন কোচবিহার 1951 সালে কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে। তারপর 1953 সালে মাদ্রাজ যে রাজ্য উত্তরে কিছু অংশ নিয়ে মূলত ভাষার ভিত্তিতে গড়ে ওঠে হচ্ছে অন্ধ্রপ্রদেশ এই রাজ্যটা। ঠিক আছে, আচ্ছা, এগুলো সব দেওয়া আছে। তারপর 1956 সালে এই রাজ্য পুনর্গঠন আইনের ভিত্তিতে যে রাজ্যগুলো গড়ে উঠেছে পরপর সেগুলো দেওয়া আছে, তোমরা এখানে লিস্ট করেও দেওয়া আছে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, বলে দিলাম। পরপর যেমন এই যে ফার্স্ট টাইম বলে দিই 1956 সালে 1 নভেম্বর, তাহলে মধ্যপ্রদেশ এটা কি লিখে দেবো, মধ্যপ্রদেশের জন্ম হয়। আচ্ছা, মধ্যপ্রদেশের জন্মটা আগে থেকে ছিল, ওটা করেছে। ঠিক আছে, ওটাকে ধরা হয়। আচ্ছা, এই যে যেমন দ্বিতীয়টা বলি 1956তে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল বলে